আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ চলে আসলাম ভিন্ন রকম পুরীর গল্প নিয়ে। গল্পটা শুরুতে ফানি হলেও পরে রহস্যে ভরা, তাই শেষ পর্যন্ত শুনুন, অনেক ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমি শুরু করছি মরিয়মপুরীর গল্প। আর আমি ইফতি, আমার একটা চ্যানেল আছে, নাম ফয়েজ বিফতি। সেই চ্যানেলের লিঙ্কটা কমেন্টে দেওয়া থাকবে। সবাই প্লিজ একটু শুনবেন ভিডিওগুলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। চলুন গল্পে যাওয়া যাক। এই যে শুনুন শুনুন না। অচানক একটা মেয়েটাকে পেছনে ঘুরে তাকালাম। তখন পেছনে থাকা মেয়েটা বলল, কি খাচ্ছেন? মেয়েটার কথায় রাগ করে বললাম, চোখ নেই নাকি, দেখতে পাচ্ছেন না সিগারেট খাচ্ছি। তখন মেয়েটা মুচকে এসে বলল, না, আমি তো এটা চিনি না, আমি তো পড়ি, মানুষ হলে চিনতে পারতাম। মেয়েটার কথায় হা হা করে হেসে বললাম, কি আপনি পড়ি? এ বলে আবারও হাসি দিয়ে বললাম, উনি নাকি পড়ি। এই যে শুনুন, আমি সিগারেট খাচ্ছি, গাঁজা না যে উল্টাপাল্টা দেখব। আমার কথায় মেয়েটা বলল, এভাবে হাসলে লোকে পাগল বলবে, বিশ্বাস হচ্ছে না বুঝি? কথাটা বলি মেয়েটা বাতাসে মিশে গেলেন, গিয়ে আবার আমার সামনে আসলেন। মেয়েটা বাতাসে মিশে গিয়ে আবার সামনে আসায় আমি একটু ভয় পেয়ে বললাম, ও মা গো, এ তো সত্যি পুরি। ওই পুরি, আমার কিছু করবেন না। আমার হাতে সিগারেট আছে, সিগারেটের আগুন লাগিয়ে দিব। আমার কথায় পুরি বললেন, তুই যে সিগারেট খাস এটা তোর বাবা মা জানে? তখন আমি মাথা নাড়িয়ে বললাম, না, জানি না। আমার কথায় পরি বললেন, যদি আমি তোর মা বাবাকে বলে দিই কেমন হবে? তখন আমি বললাম, একদমই ভালো হবে না, বাবা হেবি মারবে আমাকে। সিগারেট খেতে গিয়ে এর আগে ধরা খেয়ে 2বার মার খেয়েছি, 3বার আর খেতে চাই না। তখন পরি বললেন, আমি তো বলবোই, চল চল বাড়িতে চল, তোর বাবা মাকে বলে দেই তুই সিগারেট খাচ্ছিস। এই যে কী সব আবুল তাবুল বলছেন? আমি সিগারেট খাই, আমার বাবা মাকে বলে আপনার কী লাভ, আপনি জানতো? না, যাব না, তোর সাথে তোর বাড়িতে যাব। পুরীর কথা ওর দিকে তাকিয়ে বললাম, কেন? আমার বাড়ি কি শ্মশান ঘাট নাকি কবরস্থান যে যেতে হবে? আরে, তোর বাড়িতে যাব তোর বিষয় তোর বাবা মাকে বলতে। বারবার এভাবে বলায় রাগ করে বললাম, বোন তুই যা তো। আমি তোর বোন? হ্যাঁ, তুই আমার বোন, এখন যা। আমার কথায় পড়ে বললো, আমি তোর বোন হলে তুই আমার ভাই। দাঁড়া, বাবা মাকে গিয়ে বলে দেই তুই সিগারেট খাচ্ছিস। আরে, ঘুরে ফিরে একই কথা বলে যাচ্ছে। তুই কি যাবি নাকি আগুন লাগিয়ে দিব তোর গায়ে? তখন পরে বলল, পারলে দেখি, তোকে শূন্যে তুলে ফেলে দিব। আমি কার পাল্লায় পড়লাম রে? আচ্ছা, তুই পুরী হয়ে এত মানুষ থাকতে আমার পেছনে লাগলি কেন? আমি কি এমন পাপ করলাম? তখন পরি বললেন, এই যে সিগারেট খাচ্ছিস এটাই তো পাপ। আরে, আমি কোথায় যাই? আচ্ছা, সিগারেট খাচ্ছি তুই দেখছিস, ওকে, তোর কাছে মাফও চাইলাম, ওকে মাফ করে দে রে মা। মাকে? মা, আমি কি তোর মা? তোর বাবাকে আবার কবে বিয়ে করলাম? পুরির কথায় সিগারেট ফেলে দিয়ে মাথায় হাত দিয়ে বললাম, তুই আসলে চাইছিসটা কি বলতো? তোর মাথায় কি সমস্যা আছে নাকি? আমার এরকম কথাই পুরি বললেন, এই তো আসল কথায় আসছিস, আমি একটা জিনিস জানতে চাই। পুরীর কথায় ওর দিকে তাকিয়ে বললাম, কি জানতে চাইছিস বল? তখন পুরি বললেন, তোদের বাড়ির পাশে যে বাড়ি, সে বাড়ির মেয়েটার ফোন সামনে রেখে কি কি জানি বলে আবার নাচানাচি করে। ও আসলে ওসব কি করে আমাকে বল। পুরীর কথা একটু চিন্তা করে বললাম, তুই কার কথা বলছিস? আমার পাশের বাড়ি আমার চাচাতো বোন বিউটির কথা বলছিস নাকি? ও তো টিকটক করে, ফোন সামনে রেখে গান বলে, কখনো বা নাচানাচি করে, ওটাকে বলে টিকটক। আমার কথায় পরি হেসে বললেন, বা তাহলে আমিও টিকটক করব। পরি টিকটক করবে শুনে আমি হাসতে হাসতে শেষ। আমার হাসি দেখে পরি বললেন, বেশি হাসিস না, নইলে মুখে মরা ইঁদুর ঢুকিয়ে দিব। ছি ওয়াক্থু, তুই টিকটক করবি শুনে হাসবো না তো কি করব? আরও টিকটক করে মানুষেরা, জিনপুরীরা না। তখন পরি বললেন, কে করে কিনা জানি না, আমি করব। পরির কথায় আমি বললাম, ঠিক আছে করো। আমার কথার জবাবে পরি বললেন, কিভাবে করব? আমার কাছে তো মেশিনটা নেই যেটা সামনে রেখে নাচানাচি করে। আরে, ওটাকে মেশিন বলে না, ওটাকে বলে মোবাইল ফোন, ফোন বলে। তখন পরি বলে, হ্যাঁ, ফোন তো নেই। তখন আমি বললাম, ফোন নেই তো কি, আমি কি করব? আমার কথায় পরি বলল, মানে তুই এনে দিবি? কি? আমি ফোন এনে দেবো মানে? 1 মাস মা বাবার কাছে ঘ্যান ঘ্যান করার পর আমার ফোন কিনে দিয়েছে, এখনো মায়ের কাছে টাকা নিয়ে এমবি কিনি? আমি টাকা কোথায় পাবো যে তোকে ফোন কিনে দিব? আমার কথা শুনে পরি বললেন, তা তো জানি না, তুই ফোন এনে দিবি, না দিলে তোর পিছু ছাড়বো না। পিছু ছাড়বি না মানে কি, কোথায় যাবি? তখন পরি বললেন, তোর সাথে তোর বাড়িতে যাব। হ্যাঁ, তাতে আমার কি? আমার কথা জবাবে পরি বললেন,
আমি কি তোর সাথে এমনি এমনি যাবো? তোর বউ সেজে যাব, গিয়ে তোর বাবা মাকে বলবো আমরা বিয়ে করে নিয়ে আসছিস আমাকে তুই। শুধু তাই না, বলবো আমার পেটে বাচ্চা, আমরা অনেক আগে থেকে সম্পর্ক করি। পরীর কথায় আমি অবাক হয়ে বললাম, কি শয়তান রে! আগে ভাবছিলাম মানুষরা দুষ্ট হয়, পরীরাও যে দুষ্ট হয় তা জানা ছিল না। আমার বউ সেজে আসবে, আয়, এতে আমারই ভালো হবে। আমি তো বেকার, বেকার ছেলেকে আর কে বিয়ে করবে? আয়, তোর মতো সুন্দরী বউকে নিয়ে গেলে বাবা মা খুশি হবে বরং। আমার কথায় পরি বললেন, আমাকে বোকা ভাবিস? আমি সুন্দর রূপে তোর বাবা মার সামনে গেলে তো এমন রূপ নিয়ে তোর মা বাবা আমাকে দেখে যেন বমি করে। তোর থেকে বয়স্ক এক মহিলার রূপ নিয়ে যাব। হায় রে, আমি কোন চিপে পড়লাম! আমাকে এবার মতো মাফ করে দে আর আমাকে ছেড়ে চলে যা। আমার কথায় পরি বললেন, আগে ফোন দে তারপর যাব। উফ, আমি ফোন কোথায় পাবো? পরি, তা তো জানি না, ফোন দে নইলে তোর পিছু ছাড়বো না। ইস, আমি এবার পাগল হয়ে যাব। আচ্ছা তুই এখন যা, পরে আসিস। আমি বাড়িতে গিয়ে মা বাবাকে বলি দেখি কিছু টাকা ম্যানেজ করতে পারি কিনা। এখানে তো যা, পরে আসিস অন্তত। আমার কথায় পরি বললেন, ঠিক আছে, রাতে তোর ঘরে আসবো, তুই বাড়িতে গিয়ে কথা বল। পরীর কথায় সেখান থেকে চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে বসে বললাম, উফ, বাঁচলাম বাবা। এই পরি যে কোথা থেকে আসলো! কিন্তু পরি তো আবারও আসবে। যাই, মা বাবাকে বলে দেখি কিছু টাকা দেয় কিনা। এইভাবে বাবার ঘরে গেলাম। সেখানে যাওয়ায় বাবা বললেন, কিরে, কিছু বলবি? বাবার কথা জবাবে আমি মাথা নাড়িয়ে বললাম, না মানে হ্যাঁ, আসলে বাবা, আমার ফোনটা পুরনো হয়ে গেছে, একটা ফোন কেনার জন্য টাকা লাগতো। আমার কথায় বাবা রেগে বললেন, কেন, হাতের ফোনটার কি হলো, ওটা চালা। তখনই বললাম, এটা তো পুরনো হয়ে গেছে, এটাতে হয় না, আমাকে টাকাটা দাও, কিনবো ফোন একটা। আমার বাবা বললেন, টাকা লাগবে তাই না, দে তোর হাতের ফোনটা দে। আমি কেন, আমার হাতের ফোনটা কেন? তখন বাবা বলল, তোর ফোন চালাতে হবে না, এটা কেড়ে নিব। বাবার কথা এবার আমি বললাম, থাক, আমার টাকা লাগবে না, এটা ফোন ভালো আছে। কথাটা বলে চলে গেলাম ঘরে। ঘরে গিয়ে শুয়ে রইলাম। এদিকে রাত একটু গভীর হলে পরি আবার আমার কাছে আসলেন। পরি এসে বললেন, কিরে, তোর বাবা মা কি টাকা দিল? তখন আমি বিছানায় বসে বললাম, টাকা দিয়ে তো দূরের কথা, আমারই ফোনটা কেড়ে নিতে চাইলো। আমার কাছে নাই, তাই আমাকে মাফ করে দিয়ে চলে যা। না না, আমি ফোন ছাড়া যাব না, আগে ফোন দে। তুই যাবি নাকি বল। তখন পরি বললেন, পরির কথায় আমি চিৎকার করে বলতে লাগলাম, বাবা আমাকে বাঁচাও, আমার ঘরে ভূত, আমাকে বাঁচাও। আমার কথায় পরি বাতাসে মিশে গেলেন। এদিকে মা বাবা দৌড়ে ঘরে এসে বলল, কি হয়েছে, কি হয়েছে? তখন আমি বললাম, বাবা, পরি, একটা পরি আমাকে ধরতে আসছিল। আমার কথায় বাবা বললেন, কোথায় পরি? এখানে তো কেউ নেই। পরি তোকে ধরতে আসবে কেন? আজকাল নেশা টেশা করছিস নাকি? ঘুমা, সব ঠিক হয়ে যাবে। কথাটা বলে বাবা মা চলে গেলেন। এদিকে তখন আমি শুয়ে পড়ার সাথে সাথে পরি আবার আমার ঘরে আসলেন। পরীকে দেখে আমি কিছু বলতে যাব, ঠিক তখনই পরি আমাকে ধরে উল্টো করে ফ্যানের সাথে ঝুলিয়ে দিলেন। আমি উল্টো হয়ে ফ্যানের সাথে ঝুলছি আর ছটফট করছি। ওদিকে তখন পরি বলছে, কিরে, চিৎকার কর, এখন তোর বাবা মাকে ডাক। পরির কথা ওকে বললাম, আমাকে নামা, উল্টো হয়ে থাকলে মুখ দিয়ে রক্ত আসবে, নামা আমাকে। না, নামাবো না, তোর শাস্তি এটা। তুই কেন চিৎকার করলি বল আগে। পরীর কথায় আমি বললাম, আমার ভুল হয়েছে, মাফ চাচ্ছি তোর কাছে, এবার তো নামা। তখনও পরি বললেন, না, নামাবো না। এবার আমি বললাম, আরে না মা, বাথরুমে যাবো, জোরে হিসু পাইছে। আমার কথায় পরি হাসি দিয়ে বলল, কর, ওখানে হিসু কর, তোর পা উপরে মাথা নিচে, ওখানে হিসু করলে তোর মুখ এসে পড়বে। কথাটা বলে হাসতে লাগলেন পরি। এদিকে তখন আমি বললাম, বোন, দয়া করে না মা, আমার ভুল হয়েছে, আর চিৎকার করবো না, তোকে ফোন কিনে দেবো, না মা, দয়া কর। আমার কথা এবার পরি আমাকে নিচে নামিয়ে বললেন, যা, বাথরুম থেকে আয়। পরি কথা মতো তাই করলাম। বাথরুম থেকে এসে বললাম, আচ্ছা, তোর টিকটক করার এত নেশা আসলো কই থেকে বলতো? একটা ফোনের জন্য আমার সাথে এসব করছিস? তখন পরি বললেন, আমি থাকি তোদের বাগানের আম গাছে, ওখান থেকে রোজ রোজ তোর চাচাতো ফোনকে টিকটক করতে দেখি, দেখতে দেখতে আমার ইচ্ছে করছে। পরি কথা আমি বিছানায় বসে বললাম, উফ, এই চাচাতো বোন টিকটকারটা তোমাকেও নষ্ট করে ছাড়লো। এই বলে পরীকে বললাম, আচ্ছা, তোর ফোন চাই তো? আমি বললাম, হ্যাঁ চাই। পরীর কথা জবাব আমি বললাম, তাহলে আমাকে বিয়ে কর। কি, বিয়ে করবো কেন? বিয়ে ছাড়া ফোন দিবি তুই? আরে বোঝার চেষ্টা করো, তুমি আমাকে অন্য সবার মতো বিয়ে করবা না, বিয়ের অভিনয় করবা, আমার বউ সেজে আসবা, মানুষের উপরে সংসার করবা, এতে তোমার থাকা হবে, খাওয়া হবে, আর ফোন কিনে টিকটক করা হবে। তোমাকে বউ সেজে নিয়ে আসলে বাবা মা টাকা দিবে ফোন কেনার জন্য, টিকটক করতে যত রাজি হও, নইলে কোনো উপায় নেই।
আমার কথায় পরি একটু চুপ থেকে বলল, ঠিক আছে, আমি রাজি। পরি রাজি হয় আমি পরীকে বউ সাজিয়ে পরের দিন নিয়ে বাড়িতে ফিরলাম। বউকে নিয়ে বাড়িতে আসে বাবা মা অবাক হয়ে বলল, নিশাত, কেউ নেই? মা বাবার কথায় মাথা নিচু করে বললাম, বউ সাজে দেখতে পাচ্ছে, তাহলে জিজ্ঞাসা করছে কেন? ও আমার বউ, আমি বিয়ে করেছি। বিয়ে করেছিস মানে? বলা নিয়ে কনে হুট করে বলছিস বিয়ে করেছিস মানে কি? মানে আর কি, তোমরা না সবসময় বলতে আমি বেকার, আমাকে কেউ বিয়ে করবে না। এখন দেখো আমাকে বিয়ে করে কিনা। বিয়ে করে নিয়ে আসছিস, মেনে নাও, নইলে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আমার কথায় বাবা বললেন, যা বেরিয়ে যা। কি মানা করেছে কে? তখন আমি বললাম, নতুন বউয়ের সামনে অপমান করছিস, সত্যি যাবো কিন্তু। আমার কথায় মা বাবাকে উদ্দেশ্য করে বললেন, তুমি থামো তো, ওরা তো বিয়ে করেই ফেলেছে, তাহলে আর কি করার, মেনেই নিই। তাছাড়া বৌমা দেখতে কত সুন্দর। যা বাবা, বৌমাকে নিয়ে ঘরে যা। মায়ের কথায় বাবা আমার বউ মানে পরীকে দিকে তাকিয়ে বললেন, কি চয়েস, সুন্দর মেয়ে আমার ছেলেকে বিয়ে করলে কোন দুঃখে। বাবার কথায় আমি মুখ বাঁকা করে বউকে নিয়ে ঘরে চলে গেলাম। এদিকে আমি বিয়ে করে বউ নিয়ে আসছি, তাই মা ভালো মন্দ খাবার রান্না করলেন। ভালো ভালো খাবার রান্না করায় রাতে আমি পুরি মা বাবা সবাই একসাথে খাবার খেলাম। খাবার খেয়ে চলে গেলাম ঘরে। ঘরে গিয়ে দরজা লাগিয়ে বিছানায় গিয়ে বসলাম। ওদিকে শাড়ি পরা অবস্থায় পুরি বসে আছে বিছানায়। পুরীকে দেখে আমি লজ্জা পেলে পুরি বললেন, কি হলো, এরকম করছিস কেন? তখন আমি বললাম, লজ্জা লাগছে, বাসর করবো তাই তাই তো। আমার কথায় পুরি বললেন, বাসর? কিসের বাসর? বারে, আমরা না বিয়ে করলাম, তাহলে বাসর করবো না বুঝি? আমার কথায় পুরি বললেন, কিসের বাসর, এগুলো তো এমনি এমনি বিয়ে। পুরীর কথায় আমি বললাম, তাহলে এমনি এমনি বাসর করি। আমার এক কথায় পুরি দাঁড়িয়ে বললেন, বাসর করা খুব শখ হচ্ছে তাই না? তোর কোলবাসের সাথে কর বাসর, আমার কাছে আসার চেষ্টা করবি না, কাছে আসলে উল্টো করে ঝুলিয়ে রাখবো। পুরীর কথা আমি বললাম, আচ্ছা বাসর করবো না, ঠিক আছে, গল্প তো করো। আচ্ছা তোমার নামটা কি? তখন পুরী বললেন, মরিয়ম। ও মরিয়ম পুরী, নামটা বেশ ভালো। তোমার কি বাবা মা বা পরিবারে কেউ নেই? সেটা জেনে তুই কি করবি? তুই কি সত্যি আমার স্বামী, নাকি তোকে এত কিছু বলতে হবে? তোর কাছে ফোন নিব বলে তো তোর বউ সেজে আসছি, ফোন পেলে চলে যাব, অনেক রাত হয়েছে, ঘুমা। পরীর কথায় আমি বললাম, তুমি বিছানায় ঘুমাও, আমি নিচে ঘুমাচ্ছি। আমার কথায় পরি বললেন, বাবা খুব ভদ্র হইলি দেখি, তোর নিচে ঘুমাতে হবে না, তুই বিছানায় ঘুমা, আমি বাইরে থাকবো, সময় হলে চলে আসব। কথাটা বলে মরিয়মপুরি বাতাসে মিশে গেলেন। এদিকে তখন আমি ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে মাথা দরজার ঠকঠক আওয়াজ করতে লাগলেন। মাইন্ডটাকে ঘুম ভেঙে গেল আমার। ঘুম ভেঙে যেতে দেখে দেখলাম পরি ঘরে নেই। আরে, পরি তো বলেছিল সঠিক সময়ে চলে আসবে। পরীকে না দেখে বিছানায় বসে রইলাম। ওদিকে তখন মা বললেন, নিশা দরজা খোল, বৌমাকে বল বাইরে আসতে। মায়ের কথায় কি বলবো বুঝতে পারছি না। তখন বললাম, মা আসলে তোমার বৌমা বাথরুমে গেছে, আসলে বাইরে যেতে বলবো আসলে। তখন মা বললেন, কিন্তু বাথরুম তো বাইরে, ঘরের সাথে তো অ্যাডজাস্ট বাথরুম নেই। না মানে বাথরুম যাবে সেটাই বললাম, তুমি যাও, তোমার বৌমা আসছে একটু পর। তখন মা বলল, তুই এমন করছিস কেন, কিছু হয়েছে নাকি, দরজা খুলতো। মায়ের কথা কি করব বুঝতে পারছি না। পরি কোথায়, এসব ভাবছি তখনই পরি ঘরে আসলো। পরি আশায় রেগে গিয়ে বললাম, কোথায় গিয়েছিলে, মা কখন থেকে ডাকছে। এবার পরি রূপ ছেড়ে মানুষের রূপে আসো, দরজা খুলতে হবে, মা ডাকছে। আমার কথায় পরি মানুষের রূপে আসে, আমি দরজা খুলে দিলাম। আমি দরজা খুলে দেয়াই মা ভেতরে এসে বলল, বৌমা দরজা খুলতে এতক্ষণ লাগলো কেন, কিছু হয়েছে কি? তখন পরি বলল, না মা কিছু হয়নি। তখন মা আর কথা না বাড়িয়ে বলল, ফ্রেশ হবার থাকলে হয়ে নাও, আমি তোমাদের জন্য খাবার বানিয়ে ঘরে দিয়ে যাচ্ছি। কথাটা বলে চলে গেলেন মা। এদিকে তখন আমি পরীর দিকে তাকিয়ে বললাম, কোথায় গিয়েছিলে? বাড়ি গিয়েছিলে বুঝলাম, সময় মতো ফিরে আসবে না, আর একটু তো ধরা খেয়ে যেতাম। কি একটা টেনশনে ছিলাম। এখন যাও গোসল করে আসো। কেন গোসল করবো কেন? পরীর কথা আমি বললাম, গোসল না করলে মা বাবা সন্দেহ করবে, ভাববে আমাদের মাঝে ঝগড়া কিনা, বাসর করলে গোসল করতে হয়। আমার কথায় পরি বললেন, কিন্তু আমরা তো বাসর করিনি, তুই তো কোলবালিশ নিয়েছিলি, কোলবালিশকে এনে গোসল করা। দেখো মজা করো না, ফোন দিতে চাইলে যা বলছি করো, গোসল করে আসো, আমিও তারপর বাবাকে বলে টাকা দিব। আমার কথায় পরি আর কথা না বাড়িয়ে গোসল করে আসলেন। এদিকে আমিও গোসল করে ঘরে আসলাম। তখন মা আমাদের জন্য খাবার নিয়ে আসলেন। খাবার নিয়ে আসায় দুজনে বসে খাবার খেলাম। খাবার শেষে পরীকে বললাম, চলো বাবার কাছে যাই, গিয়ে বলি ফোন কিনবো, টাকা দিতে। আমার কথাই পরি আমার সাথে গেলেন বাবার ঘরে। বাবার ঘরে যাবার পর পরি বাবাকে সালাম দিলেন। এদিকে তখন আমি বাবাকে ভয় ভয় বললাম, বাবা আসলে একটা কথা বলতে আসলাম, রাগ করবে কি না? হয়েছে কি, তোমাদের বৌমার তো ফোন নেই,
বলছিলাম ওকে যদি একটা ফোন কিনে দিতে। আমার কথায় বাবা আমার দিকে তাকিয়ে বললেন, আমরা কিভাবে ফোন কিনে দিব? ফোন তো কিনে দিবি তুই। যা, বোমাকে রেডি হয়ে নে, আমি তোর মাকে দিয়ে 20,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। বোমাকে নিয়ে মার্কেটে গিয়ে একটা ফোন কিনে দে। বাবার কথায় খুশি হয়ে চলে গেলাম ঘরে। ঘরে গিয়ে নাচতে নাচতে বললাম, কাজ হয়ে গেছে, তুমি রেডি হও, তোমাকে নিয়ে যাবো ফোন কিনে দিতে। আমার কথায় পরিও খুশি মনে রাজি হয়ে রেডি হয়ে নিলেন। তখন মা টাকা নিয়ে আসায় পরীকে নিয়ে মার্কেটে গেলাম। মার্কেটে গিয়ে ফোনের দোকানে ফোন কিনতে ঢুকলাম। ঢুকে পুরী যখন একটা ভালো ফোন নিব এমন সময় পুরী বলল, ওই ফোনটা নাও, ওটা দেখতে ভালো। আরে বোকা, দেখতে ভালো হলে কী হবে? ওটা বাটন ফোন, ওটার ক্যামেরা ভালো না। আমি যেটা নেই এটা নিতে দাও, আর দয়া করে চুপ করে থাকো। কেউ যদি বুঝতে পারে তুমি পড়ি তো কবিরাজ ডেকে এখানে বন্দি করে রাখবে। আমার কথায় পরি চুপ করে রইলেন। এদিকে আমি একটা ফোন নিলাম। ফোন নিয়ে শেষে পরীকে নিয়ে হাঁটতে লাগলাম বাড়ির দিকে। এমন সময় ফাঁকা একটা জায়গায় একটা ঝালমুড়ি ও ফুচকার দোকানে দেখা গেছে। কাছে গিয়ে বললাম, মামা 2টা প্লেট ফুচকা দিন তো। আমার কথায় ফুচকাওয়ালা ফুচকা দিলেন। উনি ফুচকা দেওয়ার সময় কয়েক সেকেন্ড পুরীর সব খেয়ে ফেলল। খেয়ে আমাকে বলেন, আরও খাবো। পুরীর কথা আরও 1 প্লেট ফুচকা অর্ডার করলাম। তখন পুরী ওই প্লেট ফুচকাও কয়েক সেকেন্ডের মধ্যে খেয়ে ফেললেন। এদিকে আমি কেবল 2 থেকে 3 পিস ফুচকা খেয়েছি। পুরী খাওয়া দেখে ওকে বললাম, কি করছো, আস্তে খেতে পারো না? তখন পুরী বললেন, মজার খাবার আস্তে কি লাভ, আরও খাবো, নিয়ে আসতে বলো। কে আর করবো? পুরীর কথায় অর্ডার দিতে দিতে পুরী 12 প্লেট ফুচকা ও 5 প্লেট ঝালমুড়ি খেলেন। এদিকে তখন ফুচকার দোকানদার আমাকে উদ্দেশ্য করে বললেন, মামা আপনার বউ মানুষ না রাক্ষস? একটা মানুষ এতগুলো খাবার খেলো কিভাবে? আমার জীবনে তো এরকম দেখিনি। ওনার কথা আমি কথা না বাড়িয়ে বললাম, দেখেনি, আজ তো দেখলেন, এ নিন আপনার টাকা। কথাটা বলে ফুচকার টাকা দিয়ে পরীক্ষা নিয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে হাত মুখ ধুয়ে শুয়ে রইলাম। তখন পরি বলল, এই আমাকে শিখিয়ে দে কীভাবে টিকটক করব। তখন আমি বললাম, এখন না, রাতে খাবারের পর সব শিখিয়ে দেবো, এখন যাও মাকে কাছে সাহায্য করো। না, আমি টিকটক করবো, একটু নাচি তারপর যাই। কবিরাজ জেগে কিন্তু ভালো করে নাচবো, যাও বলছি মায়ের কাছে। আমার কথায় পড়ে এবার মায়ের কাছে চলে গেলেন। সে রাতের ঘটনা। রাতে খাবারের সময় মা বলল, বৌমা তোমার ফোন পছন্দ হয়েছে তো? মায়ের কথা জবাবে পড়ে বললেন, হ্যাঁ হয়েছে, তো আমি আপনাকে কালকে টিকটক করে দেখাবো, কেমন? পুরীর কথায় মা আমার দিকে তাকালে আমি বললাম, না মানে মজা করেছে এই পুরী, না মরিয়ম, মজা করেছে, চুপচাপ খাও। তখন বাবা বললেন, তোরা তো একা একা বিয়ে করেছিস, আমরা তো কিছুই জেনেছিলাম না, 2 পরিবারের তো কথাবার্তা বলতে হবে, বৌমার মা বাবাকে বল আমাদের বাড়িতে আসো। তখন পুরী বললেন, আমার মা বাবা তো জিনরাজ, ওরা কীভাবে আসবে? মানে জিনরাজে মানে? বাবার কথা আমি কাশিতে বললাম, না মানে বাবা মজা করছে। মরিয়ম তখন থেকে মা বাবার সাথে মজা করছে কেন? আসলে বাবা, মরিয়মের মা বাবা বিদেশে থাকে, ওরা কয়েক মাস পর দেশে আসবে, আসলে বলবো আমাদের বাড়িতে আসবে, তোমাদের সাথে কথা বলবে। এই বলে আমি খাওয়া শেষ করে চলে গেলাম ঘরে। আমি চলে যাওয়ার একটু পর পরি ঘরে আসলেন। পরি ঘরে এসে আমি রাগ করে বললাম, এই সমস্যা কি? কথা বলার সময় হুঁশ থাকে না? কি বলছো? মা বাবাকে সব কি বললা তুমি? তখন পরি বললেন, না মানে ভুল করে বলে ফেলেছি। পরি কথায় রাগ করে শুয়ে পড়লাম। এদিকে পরি বললেন, আরে ঘুমালি কেন? আমাকে টিকটক করা শেখাবি না? আমি পারবো না, একা একা কর গিয়ে। আমার কথায় পরি বললেন, কে পরে পরে ঘুমাচ্ছিস? আমি বললাম, লুঙ্গি পরে। তখন পরি বললেন, লুঙ্গি খুলে নেব, শেখা আমাকে, শেখা, নইলে ঘুমাতে দিব না। পরি কথা উপায় না পেয়ে ওকে টিকটক কিভাবে করে সব শিখিয়ে দিলাম। সব শিখিয়ে পরি টিকটক করতে লাগলেন, নাচানাচি করতে লাগলেন। এদিকে তখন আমি শুয়ে পরীকে বললাম, সারা রাত সময় আছে, যা মন চাই করো, আমাকে আর ডাকাডাকি করবে না। তখন পরি বললেন, তুমি করবা না, তুমি আসছো আমার সাথে নাচবা, দেখি। পরি আমাকে আরও কয়েকবার ডাকলে কিন্তু উঠে আগে কবিরাজের বাড়িতে যাব। আমার কথায় পরি বললেন, থাক তাহলে তুমি ঘুমাও, আমি একাই করি। পরি কথায় ওর তামাশা কিছুক্ষণ দেখে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে মায়ের ডাকে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যেতে উঠে বিছানায় বসলাম। তখন মা বলল, উঠে এটা কাকে বিয়ে করে নিয়ে আসছিস? শ্বশুর শাশুড়ি মানছে না, ফোন সামনে নিয়ে নাচানাচি করছে। আমি জিজ্ঞাসা করতে গেলাম, আমাকেও বলছে টিকটক করতে। দুনিয়াতে আর মেয়ে পাইলি না, শেষমেশ টিকটকার মেয়েকে বিয়ে করে নিয়ে আসলি। মায়ের কথায় একটু চুপ থেকে বললাম, মা আসলে তো এখনো বাচ্চা, সেরকম বোঝে না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তোর বউ কি বাচ্চা? কয়েক মাস তো তোর বউ বাচ্চার মা হয়ে যাবে। পাশের ঘরে যা, তোর বউকে থামা, তোর বাবা বাইরে গেছে, বাড়িতে এসে সব দেখলে মেরে ফেলবে।
মায়ের কথা উঠে পাশের ঘরে গিয়ে পরীকে রাগারাগি করলাম। আমার রাগারাগিতে পরি সব করা বন্ধ করলো। তখন আমি হাত মুখ ধুয়ে খাবার খেয়ে বাইরে গেলাম। বাইরে গিয়ে কাজ শেষে দুপুরে ঘরে চলে আসলাম। বাড়িতে এসে তারপর বাকি দিনটুকু বাড়িতেই কেটে কাটিয়ে দিলাম। দিন পেরিয়ে রাত আসলো। রাত হয়ে পরি বলল, এই শোন, তোকে একটা কথা বলি। তোর চাচাতো বোন আছে না, ওর কেন জানি মন খারাপ। আমি তখন বাগানের আম গাছে ছিলাম। জানলা দিয়ে তোর বোনকে দেখে ভাবছি টিকটক করছে। পরে অদৃশ্যভাবে ওর কাছে গিয়ে দেখলাম ও কান্না করছে। আমার যতদূর মনে হয় ও যে ছেলেটাকে ভালোবাসে, ওর সাথে কিছু একটা হয়েছে। তুই কাল ওর সাথে কথা বলিস তো, যদি কোনো ঝামেলা হয় তো আমাকে বলবে, আমি সাহায্য করব। পরি কথায় রাজি হয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন কথা মতো চাচাতো বোন বিউটির সাথে দেখা হলে ওকে বললাম, কিরে তোর কিছু হয়েছে নাকি, মন খারাপ দেখছি। আমার কথায় বিউটি বলেন, কই না তো, আমি ঠিক আছি। আমি তখন আবারও বললাম, তোর মন খারাপ বোঝা যাচ্ছে, কিছু হইলে বল, সমস্যা নেই। এবার আমার কথায় বিউটি কান্না করতে করতে বললেন, ভাইয়া আমি একটা ছেলেকে ভালোবাসতাম। এতদিন ওর বিষয় না জানলেও দুদিন আগে জেনেছি ও নেশা করে, তাই ওর সাথে সব সম্পর্ক শেষ করতে চাইছি। তখন ও আমাকে ভয় দেখাতে শুরু করে এবং ওর সাথে ব্রেকআপ করলে ও মারা যাবে, বিষ খাবে। এছাড়া আমাকে বলে রাস্তায় দেখালে আমাকে মারবে। বিউটির কথা আমি বললাম, কান্না করিস না, আমি এই ছেলের সাথে কথা বলবো। আশা করি আজকে পর তোকে আর বিরক্ত করবে না, তোকে ভয় দেখাবে না। কথাটা বলে চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে পরীকে বললাম, তোমার ভাবনাই ঠিক, বিউটির মন খারাপ ওর বয়ফ্রেন্ডের জন্য। এই বলে সব ঘটনা খুলে বললাম। পরীকে আরও বললাম, ওই ছেলেটাকে একটা শিক্ষা দিতে হবে, ওকে শিক্ষা দিয়ে আসো। আমার কথা মতো পরি তাই করলেন। বিউটির বয়ফ্রেন্ড ওই ছেলেটাকে থাপ্পড় দিয়ে ও ভয় দেখিয়ে বললেন বিউটিকে আর ভয় না দেখাতে, বিরক্ত না করতে। ছেলেকে ভয় দেখিয়ে পরি ফিরে আসে আমার কাছে, এসে সব খুলে বলে। সব শুনে আমি খুশি হয়ে পরীকে ধন্যবাদ জানাই। পরি আমার কাছে আসছে ফোনের জন্য, ওকে যেভাবে হোক ফোন কিনে দিয়েছি। পরি ফোন পেয়ে টিকটক করতে থাকে আর আমার সাথে আমার বাড়িতেই থাকতে থাকে। এভাবে কেটে যায় 3টা দিন। 3 দিন পর আমাদের পাশের গ্রামে ঘটে এক অবাক করা দুঃখজনক ঘটনা। কে জানি একটা 10-12 বছরী মেয়েকে ধর্ষণ করে মেরে লাশ ফেলে রাখে। এরকম ঘটনা এলাকায় শোরগোল পড়ে যায়। সাংবাদিক চলে আসে, খবর প্রচার করা হয়। কিন্তু এই মেয়েটাকে ধর্ষণ করে কে হত্যা করেছে এটা কেউ জানে না। ছোট মেয়ে, তার সাথে এরকম কাজ করার সবার অনেক খারাপ লাগে। এরকম পশুর মতো কাজ কে করেছে সেটা সবার অজানা। এদিকে এরকম ঘটনা ঘটায় পরে আমাকে বললেন, নিশাত তোমাকে একটা কথা বলি, পাশের গ্রামের ছোট্ট মেয়েটাকে কে মেরেছে আমি জানি, শুধু জানি না আমার কাছে ভিডিও আছে। পরি কথা অবাক হয়ে বললাম, কি সত্যি? সত্যি তুমি জানো নাকি মজা করছো? কিভাবে জানলা, আর কে করেছে এই কাজ? তখন পরি বললেন, তুমি তো জানো আমি রাত্রে বেলা তোমার সাথে থাকি না, বাইরে যাই। গতকাল রাতেও বাইরে গিয়েছিলাম। আমি বাইরে যাওয়ায় পাশের গ্রামে যে পুরনো বাড়ি আছে, মানে যেখানে মেয়েটার লাশ পাওয়া গিয়েছে, ওখানে যাওয়ায় দেখি 3টা ছেলের মধ্যে 2টো ছেলে পাহারা দিয়েছিল। একটা ছেলে মেয়েটাকে মেরেছিল, আর আমি ওখানে এমন সময় গিয়েছিলাম ততক্ষণে ছেলেটাকে মেয়েটাকে আঘাত করে ফেলেছে। নইলে আমি ওদের ভয় দেখিয়ে মেয়েটাকে বাঁচাতে পারতাম। মেয়েটা তো মারাই যাবে, এটা শিওর হবার পর আমি আর ছেলেগুলোর সামনে যাইনি, ওদের ভিডিও করে রাখি, তুমি চাইলে দেখতে পারো। পরীক্ষার ফোনে ভিডিওটা দেখে অবাক হয়ে বললাম, আরে এটা তো চেয়ারম্যানের ছেলে সুজন, সুজন ওর বন্ধু, সুজন করেছে এই কাজ। তখন পরি বললেন, হ্যাঁ, ছেলেগুলো নেশা করে মাতাল হয়েছিলেন। মেয়েটা সন্ধ্যার পর ওর বাবার দোকান থেকে বাড়িতে আসার সময় ওরা ধরে নিয়ে গেছে। আমি পরে খোঁজ নিয়ে জানতে পেরেছি। পরির কথায় মাথায় হাত দিয়ে বসে পড়লাম। চেয়ারম্যানের ছেলে এরকম একটা কাজ করতে পারছে, মেয়েটা কত অসহায় ছিল। চেয়ারম্যানের ছেলে সুজনের বিচার হবে। হ্যাঁ, আমি সবাইকে বলবো চেয়ারম্যানের ছেলে এই কাজ করছে। আমার কথায় পরি বললেন, তোমরা যা ভালো মনে হয় করো। পরি কথায় রাজি হয়ে তখনই চলে গেলাম চেয়ারম্যানের বাড়িতে। ওখানে গিয়ে সরাসরি চেয়ারম্যান সাহেবকে সব খুলে বললাম। আমার কথায় চেয়ারম্যান অবাক হয়ে বলল, এসব কি বলো, আমার ছেলে এরকম কাজ করতে পারে না। তখন আমি বললাম, সব বাবা মার কাছে তার ছেলে ভালো, কিন্তু ভালো সেজে থাকার আড়ালে খারাপ ও কুলাঙ্গার ছেলেকে খুঁজে পাই কজন। আপনার ছেলে এই কাজ করেছে, আমি দেখে এই কথা বলছি। আমার কথা চেয়ারম্যান বললেন, কিভাবে দেখলা, তোমার কাছে কি প্রমাণ আছে শুনি। তখন আমি ফোনটা বের করে ভিডিওটা দেখালাম। ভিডিও দেখে চেয়ারম্যানের মাথায় হাত। তখন চেয়ারম্যান ওনার ছেলে সুজনকে ডাকলেন। চেয়ারম্যানের ডাকে সুজন আসলে উনি সুজনকে থাপ্পড় দিয়ে বললেন, এটা কি করেছিস তুই, এমন কাজ কিভাবে করতে পারলি, তোকে তো আজকে মেরে ফেলবো। কথাটা বলে চেয়ারম্যান আমাকে বলেন, তুমি বাবা এই কথা কাউকে বলো না, আমি আমার ছেলের বিচার করব। তখন আমি বললাম, আপনি আর কি বিচার করবেন, আপনি যে মেয়েটাকে মারছে ওর বাড়িতে যাবেন, ওর পরিবারের সাথে কথা বলবেন।
শুধু তাই না, আপনার ছেলেকে নিজের হাতে পুলিশের হাতে তুলে দিবেন, ওর শাস্তি হবে। আমার কথা চেয়ারম্যান বলল, তুমি যা বলছো সেরকমই হবে, তুমি কথাটাও কাউকে বলবে না। তখন আমি চেয়ারম্যানকে বললাম, ঠিক আছে, আমি আজকের দিনটা আপনাকে সময় দিলাম। কথাটা বলে চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাওয়ার পর পরি বললেন, কি হলো, বলেছ ওদের? তখন আমি চেয়ারম্যানের সাথে বলা সব কথাগুলো পরীকে খুলে বললাম। তখন পরি বললেন, ঠিক আছে, দেখো আজকে দিনটা কি হয়। পরির কথা মতো সেটাই করলাম, অপেক্ষা করতে লাগলাম। সেদিন রাতে খাবার খেয়ে শুয়ে আছি, পরি বসে আছে, দুজনে গল্প করছি। এমন সময় হঠাৎ পরি বলল, নিশাদ, বিপদ বুঝতে পারছি, কেউ মনে হয় আসছে। পরি কথায় কিছু বলতে যাব, এমন সময় বাইরে থেকে আওয়াজ আসতে লাগলো। বাইরে থেকে আওয়াজ পেয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে দেখলাম চেয়ারম্যান সব কিছু ছেলেপেলে নিয়ে আসছে। ছেলেপেলে বলে ভুল হবে, গুন্ডা নিয়ে আসছে এক কথায়। এদিকে চেয়ারম্যান আসে, বাবা বললেন, আরে চেয়ারম্যান সাহেব, আপনি আমার বাড়িতে এই রাতের বেলা? তখন চেয়ারম্যান সব ঘটনা খুলে বললেন। সব বলে চেয়ারম্যান বললেন, আমার ছেলে আমার অনেক আদরের, ও একটা ভুল করে ফেলেছে, এর জন্য ওকে এত বড় শাস্তি আমি দিতে পারবো না। আমার ছেলেকে পুলিশে ধরবে, এটাকে আমি দাঁড়িয়ে থেকে দেখবো? আমার ছেলে ওই মেয়েটাকে ধর্ষণ করে মেরে ফেলেছে, এটা শুধু নিশাদ জানে। আমি একটা কথা বলার জন্য আসছি, নিশাদ যেন এই কথা কাউকে না বলে। যদি বলে তো তোমাদের কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো, বাড়িঘর ভেঙে ফেলবো। চেয়ারম্যানের কথা আমি বললাম, এটা আপনি কি বলেন? আপনি তখন আমাকে কথা দিলেন আপনার ছেলের বিচার আপনি করবেন, এখন কথা ঘোরাচ্ছেন কেন? আপনি তো ভালো না, আপনার ছেলের সাথে সাথে আপনারও বিচার হবে। আমি কালকে সবাইকে জানিয়ে দেবো, পুলিশকেও জানিয়ে দেবো। আমার কথায় চেয়ারম্যান রেগে গেলেন। রেগে ওনার নিয়ে আসা গুন্ডাদের নিয়ে আমার উপর আক্রমণ করতে যাবে, এমন সময় বাইরে শুরু হলো প্রচণ্ড ঝড়। ঝড়ের মাঝে সবাইকে অবাক করে দিয়ে পরি সবাইকে থাপ্পড় দিতে লাগলেন। পরি অদৃশ্যভাবে সবাইকে মারছে, এদিকে সবাই মার খাচ্ছে আর আশেপাশে তাকিয়ে দেখছে কে মারছে, কিন্তু ওরা কাউকে দেখতে পাচ্ছে না। এভাবে কিছুক্ষণ মার খেয়ে পালিয়ে গেলেন চেয়ারম্যান ও তার নিয়ে আসা লোকেরা। ওরা পালিয়ে যাওয়ায় আমরা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম ভেঙে গেল মায়ের ডাকে। ঘুম ভেঙে গেলে দরজা খুলে অবাক হয়ে গেলাম। দরজা খুলে দেখে পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশকে দেখে কিছু বলছে, এমন সময় পুলিশ বলল, নিশাদ, তুমি তো তাই না, চলো থানায় চলো। কথাটা বলে আমার হাত ধরলেন। এদিকে তখন আমি বললাম, কেন থানায়, কেন? আমার কি দোষ, আমি তো কিছু করিনি। আমার কথায় পুলিশ বললেন, থানায় চল, সব বলছি। কথাটা বলে পুলিশ আমাকে নিয়ে থানায় গেলেন। থানায় গিয়ে বললেন, চেয়ারম্যানের ছেলে নামে রিপোর্ট দেয়া, তোর সব সাহস তো কম না, আজকে তোকে ফাঁসিয়ে দেব। তখন আমি বললাম, মানে কি দোষ করলো চেয়ারম্যানের ছেলে, ধরেছেন আমাকে? চেয়ারম্যানের ছেলে অপরাধ করেছে, আমার কাছে ভিডিও আছে। কথাটা বলে ফোনটা বের করে পুলিশকে ভিডিও দেখালাম। এদিকে তখন পুলিশ বললেন, ঠিক আছে, তোর ফোনটা আমার কাছে রাখলাম। এই বলে ফোনটা করে নিয়ে আমার কাছে রেখে হাজতে আটকে রাখলেন আমাকে। কি থেকে কি হয়ে গেল, দোষ করছে চেয়ারম্যানের ছেলে, ফেসে গেলাম আমি, এখন কি হবে? এসব ভাবতে ভাবতে সেই দিনটা থানায় কেটে গেল। দিন পেরিয়ে রাত আসায় পুলিশ আমাকে বললেন, কিরে, এখন বল, চেয়ারম্যানের কথা কি কাউকে বলবি, ওর শাস্তি কি চাইবি? ওনার কথা আমি বললাম, সত্যর পথে সবসময় ছিলাম, থাকবো, চেয়ারম্যানের ছেলের বিচার হবে। আমার কথায় পুলিশ হাসিতে বলল, তোর কাছে ফোন থাকলে তো তোর ফোন গোপন জায়গায় রেখে দিয়েছে, এখন তুই কোথায় যাবি? তোকে এখন ধর্ষক বানিয়ে প্রচার করব, তোর শাস্তি হবে, এখন ফাঁসি হতে পারে। কথা বলে পুলিশ আমাকে অনেক মারে, এরপর ফেলে রেখে চলে যায়। পুলিশ চলে যাওয়ার পর মরিয়ম পরি আসে আমার কাছে। পরীকে দেখে কিছু বলতে গেলে পরি আমার দিকে তাকিয়ে বলেন, চিন্তা করো না, কালকে এমন কিছু ঘটবে যেটা চেয়ারম্যান ভাবতে পারবে না, এই পুলিশও ভাবতে পারবে না। চেয়ারম্যান পুলিশকে অনেক টাকা দিয়েছে, তাই পুলিশ তোমাকে ধরে নিয়ে আসছে। আজকে রাতটা কষ্ট করে থাকো, কাল দেখো কি হয়। কথাটা বলে চলে যায় পরি। এদিকে পরদিন আমি হাজতে বসে এমন সময় চেয়ারম্যান পুলিশকে নিয়ে আমার কাছে আসলেন। এসে হাসতে হাসতে বললেন, কিরে, বলেছিলাম না বেশি বাড়াবাড়ি করবি না, এখন উল্টো ফেসে গেলি তো, এখন ফাঁসির জন্য 3 গুণ। চেয়ারম্যানের কথায় আমি কিছু বলছে, এমন সময় আরও অন্য কয়েকটা পুলিশ আসলেন, সাথে ধরে নিয়ে আসলেন চেয়ারম্যানের ছেলে ও তার 2 বন্ধুকে। চেয়ারম্যানের ছেলেকে ধরে নিয়ে আসে ওই পুলিশগুলো বললেন, আমরা সরাসরি কোর্টের অর্ডার এসছে, মেয়েটাকে ধর্ষণ করা ও হত্যা করা চেয়ারম্যানের ছেলের ভিডিও সরাসরি কোর্টে পেশ করা হয়েছে। ওই পুলিশদের কথায় চেয়ারম্যান চোখ বড় বড় করে এখানকার পুলিশকে বললেন, পুলিশের বাচ্চা, কোর্টে পৌঁছালো কেমনে? ফোনটা তো তোর কাছে ছিল। তখন সেই পুলিশ বললেন, হ্যাঁ, আমার কাছে তো ছিল, গতকাল রাতে না আপনি আমার কাছে আসলেন, এসে ফোনটা নিয়ে গেলেন। তখন চেয়ারম্যান বলল, না, আমি তো ফোন নেইনি, তুই কার কথা বলছিস? তখন পুলিশ বললেন, আপনি তো ছিলেন, আপনাকে তো দিয়েছে। পুলিশের কথা চেয়ারম্যান রেগে পুলিশকে আঘাত করতে গেলে ওই পুলিশরা চেয়ারম্যানকেও ধরলেন আর সাথে করে নিয়ে গেলেন।
এদিকে তখন আমি ছাড়া পেয়ে গেলাম। ওই পুলিশের চেয়ারম্যান ও তার ছেলেকে ধরে নিয়ে যাবার পর রায় হয়, চেয়ারম্যানের ছেলের ফাঁসি হয় আর চেয়ারম্যানের পদ বহিষ্কার হয় আর কয়েক বছরের জেল হয়। চেয়ারম্যান ও তার ছেলের এমন শাস্তিতে মেয়েটার পরিবার সহ গ্রামের সবাই খুব খুশি হয়। এদিকে সবার মতো আমিও খুশি। খুশি হয়ে পরীকে ধন্যবাদ দিয়ে বলি, তোমার জন্য এসব হয়েছে, তুমি আমাকে অনেক সাহায্য করেছো। তুমি চেয়ারম্যান সেজে পুলিশের কাছে গিয়ে ফোনটা নিয়ে আসছো, তাই না? এসে কি মেয়েটার বাবা মাকে দিয়েছো? আমার কথা জবাবে পরি বললেন, আমি চেয়ারম্যান সেজে পুলিশের কাছে ফোনটা এনে তোমার মা বাবাকে দেই আর আমার বিষয় সব খুলে বলি। নিশাত, তোমার মা বাবাকে বলি আমি ওনাদের ছেলের বউ না, আমি একটা পরি। আমার কথা ওরা অনেক অবাক হন। পরে ওদের কাছে মাফ চাইলে ওরা মাফ করে দিয়ে আমার ফোনটা আমাকে দিয়ে মেয়েটার পরিবারের কাছে নিয়ে যায়। পরে সেই মেয়েটার মা বাবা ফোনটা নিয়ে কোর্টে পেশ করেন। এই বলে পরি তার ফোনটা আমাকে দিয়ে, নিশাত বলো, এ নাও তোমার ফোন, আমি আর ফোন চালাবো না। আমার মা নেই, বাবা আছে। আমার মা না থাকায় আমি মন খারাপ করে থাকতাম সবসময়। আমার মন মরা দেখে বাবা বলেন মানুষের দুনিয়াতে গিয়ে ঘুরে আসতে, এতে ভালো লাগতে পারে। বাবার কথা মতো 1 মাসের জন্য তোমাদের মানুষের দুনিয়াতে ঘুরতে আসি। আর ঘুরতে এসে তোমাদের বাড়ির পিছনের আম বাগানের গাছে থাকি। আমি ওখানে থাকার সময় তোমার চাচাতো বোনকে দেখি এই ফোনটা সামনে রেখে হাসি খুশি ভাবি কি জানি করতে। আমি ভাবছি এটা থাকলে বুঝি হাসি খুশি থাকা যায়, মনটা মনে হয় ভালো থাকে। এই চিন্তা করে আমি তোমার পিছু নেই এবং কথা বলি। ফোন কিনে চাই, টিকটক করতে চাই, কিন্তু নিশাত বিশ্বাস করো আমি এই কয়দিনে বুঝে গেছি টিকটকের নেশা কতটা খারাপ। টিকটক মানুষের জীবন বদলে দেয়, ভালো মানুষকে ধীরে ধীরে খারাপের দিকে নিয়ে যেতে থাকে। কেউ শুরুতে টিকটক খুললে সে অন্যর ভিডিও দেখে টিকটকের সুন্দর ফিল্টার ইফেক্ট এসব দেখে নিজে করতে চাইবে। শুরুতে নিজের পিক দিয়ে টিকটক করবে, এরপর আস্তে আস্তে গানের সাথে করবে, কখনো বা নাচ করবে। টিকটক আস্তে আস্তে মানুষকে খারাপ বানিয়ে দিবে। শুধু তাই না, টিকটক অনেক প্রতারক ঘুরে বেড়ায়। কোনো মেয়ে টিকটক ছাড়লে কিছু ছেলে আছে মেসেজে কথা বলতে চায়, এরপর মেয়েটার কথা বললে ভুলিয়ে ভালিয়ে বিভিন্ন কথা বলে পটানোর চেষ্টা করে, এরপর মেয়েটা পটে গেলে পরে কষ্ট দেয়, ব্ল্যাকমেল করে। নিশাত, আমার টিকটক করার ও ফোন চালানোর শখ মিটে গেছে। তোমার ফোন তুমি নাও, আমি আজকেই জিন রাজ্যে চলে যাব। তোমার মা বাবাও তুমি অনেক ভালো, আমাকে নিজের পরিবারের মতো কেয়ার করেছো, ভালোবাসছো। তোমার সাথে আমার আবার দেখা হবে সামনে, আজকে আসি। কথাটা বলে ফোনটা রেখে চলে গেলেন পরি। পরি চলে যাবার পর ওর কথাগুলো ভেবে দেখলাম না, আসলেই ঠিক কথা বলেছে। টিকটক বা অন্য সাইটগুলো আমাদের কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে, মূলত যুব সমাজকে নষ্ট করছে। এই গল্পটা ফানি ছিল, চেষ্টা করেছি শেষের দিকে কিছু শিক্ষণীয় বিষয় তুলে ধরার। গল্পটা বেশি বড় না ছোট, এই গল্পটা সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরি আমার কাছে থেকে চলে যাবার কিছুদিন পর আসে, এরপর থেকে আমরা দেখা করি, কথা বলি। এভাবে কিছুদিন চলে যাবার পর মরিয়ম পরি ও আমার মাঝে ভালোবাসা হয়ে যায়। এখনও দুজনে ভালোবাসার মাঝে আছি, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার, কেমন লাগলো পরি যখন টিকটক আর মরিয়ম পরির গল্পটি সবাই কমেন্ট করে জানাবেন। এখন শুরু করছি গ্রামের পুকুর কেন্দ্রিক আরেকটি গল্প। বাংলার এক প্রত্যন্ত গ্রাম, নাম চাঁদপুরা গ্রাম। চারিদিকে সবুজ ধানক্ষেত, বাঁশঝাড়, কাঁচা রাস্তা আর মাঝখানে একটা বড় পুকুর। গ্রামের মানুষ এই পুকুরটাকে বলে কালা পানির পুকুর। এই পুকুরটা খুব পুরনো। গ্রামের বয়স্করা বলে তাদের দাদারাও এই পুকুর দেখেছেন, কিন্তু আশ্চর্যের বিষয় কেউ কখনো এই পুকুরের পুরো ইতিহাস জানে না। পুকুরটা চারপাশে বড় বড় শেওড়া গাছ, কাঁঠাল গাছ আর একপাশে একটা পুরনো ভাঙা ঘাট। দিনের বেলা সব ঠিকঠাক মনে হলেও সন্ধ্যা নামলেই জায়গাটা কেমন যেন ভয়ঙ্কর হয়ে যায়। একদিন সকালবেলা গ্রামের একজন লোক রহিম মিয়া মাছ ধরতে গেল ওই পুকুরে। তার স্ত্রী বলেছিল ওই পুকুরে যাইও না, মানুষ বলে জায়গাটা ভালো না। রহিম মিয়া হেসে বলল, আরে এসব পুরনো কথা, ভয় পাইলে পেট চলব। সে জাল নিয়ে পুকুরে নামলো, কিন্তু সে আর ফিরল না। দুপুর হয়ে গেল, বিকাল হয়ে গেল, রহিম মিয়ার কোনো খোঁজ নেই। গ্রামের লোকজন খুঁজতে গিয়ে দেখে পুকুরের মাঝখানে তার জাল ভাসছে, কিন্তু মানুষ নেই। কিছুক্ষণ পর এক যুবক সাঁতার কেটে ভেতরে গিয়ে খুঁজে বের করল রহিম মিয়ার নিথর দেহ পুকুরের তলদেশে। সবাই অবাক, কারণ তার শরীরে কোনো আঘাত নেই, কিন্তু মুখটা ভয়ে বিকৃত হয়ে আছে, যেন সে কিছু ভয়ঙ্কর জিনিস দেখেছে। এরপর থেকে গ্রামের মানুষ পুকুরটা এড়িয়ে চলতে শুরু করলো। কিন্তু সমস্যা এখানে শেষ হয়নি। দুদিন পর আরেকজন সালামত আলী গোসল করতে গিয়ে একইভাবে মারা গেল। তারপর এক সপ্তাহে 3 জন, সবাই একইভাবে মারা যাচ্ছে। কোনো আঘাত নেই, কিন্তু মুখে ভয় আর আতঙ্ক। এক রাতে গ্রামের মুরব্বীরা এক জায়গায় বসলো।
গ্রামের প্রধান হাজি করিমউদ্দিন বললেন, এটা সাধারণ কিছু না, এই পুকুরে কিছু আছে। আরেকজন বলল, আমার দাদার মুখে শুনেছি এই পুকুরে নাকি আগেও সমস্যা ছিল। সবাই ভয় পেয়ে গেল। শেষে সিদ্ধান্ত হলো একজন কবিরাজ ডাকা হবে। পরের দিন দূর গ্রামের একজন কবিরাজকে আনা হলো। তার নাম কবিরাজ হাশেম আলী। তিনি খুব অভিজ্ঞ মানুষ, অনেক অদ্ভুত ঘটনার সমাধান করেছেন। তিনি পুকুরের ধারে গিয়ে দাঁড়ালেন, চারিদিকে তাকালেন, চোখ বন্ধ করলেন, মাটিতে হাত রাখলেন। হঠাৎ তার মুখের ভাব পাল্টে গেল। কবিরাজ ধীরে ধীরে বললেন, এই পুকুরে মানুষ না অন্য কিছু আছে। সবাই চুপ। এখানে এক ভয়ানক পরী থাকে, কিন্তু সে ভালো পরী না, সে অভিশপ্ত। এই কথা শুনে গ্রামের সবাই ভয় পেয়ে গেল। একজন কাপা গলায় বলল, তাহলে মানুষ মরে কেন? কবিরাজ বললেন, ও পরী মানুষের প্রাণ শক্তি টেনে নেয়, যে পানিতে নামে সে আর বাঁচে না। কবিরাজ পুকুরের পানিতে কিছু দোয়া পরে ফু দিলেন, কিন্তু হঠাৎ পুকুরের পানি নিজে নিজে ঢেউ খেলতে শুরু করলো। চারিদিকে ঠান্ডা বাতাস বইতে লাগলো, আর যেন কারোর মৃদু হাসির শব্দ শোনা গেল। সবাই ভয় পিছিয়ে গেল। কবিরাজ চোখ বড় বড় করে বললেন, এটা খুবই শক্তিশালী, আমি একা পারবো না। সে রাতে আরেকজন যুবক নিখোঁজ হয়ে গেল। পরদিন সকালে তার লাশ পাওয়া গেল পুকুরের ঘাটে। এবার গ্রামের মানুষ পুরো আতঙ্কে পড়ে গেল। গ্রামের মানুষ এখন বুঝতে পারছে এটা সাধারণ কোনো সমস্যা না, একটা ভয়ঙ্কর শক্তি পুকুরে বাসা বেঁধেছে। কবিরাজ হাশেম আলীও হাল ছেড়ে দিয়েছে। এখন কি হবে? পরীকে আরো মানুষ নেবে, নাকি কেউ আসবে অভিশপ্ত ভাঙাতে? চাঁদপুর গ্রামের রাত এখন আর আগের মতো শান্ত না। সন্ধ্যা নামলে মানুষ দরজা জানলা বন্ধ করে দেয়, কেউ আর কালাপানির পুকুরের আশেপাশে যায় না। কিন্তু ভয় যখন লুকানো হয় ততই যেন বাড়তে থাকে। এক রাতে গ্রামের এক কিশোর রফিক সে সাহস করে বন্ধুদের সাথে বাজি ধরে, আমি আজ পুকুরের ধারে গিয়ে দেখে আসবো আসলে কি আছে। বন্ধুরা অনেক বোঝালো, যাস না রে, মানুষ মরতেছে। কিন্তু রফিক শোনে না। রাত গভীর হলে সে একাই পুকুরের দিকে চলে গেল। পুকুরের কাছে গিয়ে রফিক থমকে দাঁড়ালো। আজ পুকুরটা আগের মতো না, পানির ওপর কুয়াশা ভাসছে, চাঁদের আলো পানিতে পড়ে অদ্ভুত নীল রঙের মতো ঝলমল করছে। হঠাৎ সে দেখল পানির মাঝখানে কেউ দাঁড়িয়ে আছে। রফিক চোখ কুচকালো, আবার তাকালো। হ্যাঁ, একজন মহিলা, লম্বা চুল, সাদা পোশাক, পানির ওপর দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখ পুরো দেখা যাচ্ছে না, শুধু চোখ দুটো জলজল করছে। পরি ধীরে ধীরে রফিকের দিকে তাকালো। তার ঠোঁটে এক ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। হঠাৎ রফিকের শরীর কেমন যেন হয়ে গেল। সে নিজের ইচ্ছা ছাড়া পুকুরের দিকে হাঁটতে শুরু করলো। তার মুখ থেকে শুধু বের হলো, আমাকে ডাকছে। সে ধীরে ধীরে পানিতে নামতে লাগলো। পরের দিন সকালে গ্রামের লোকজন আবার একটা লাশ পেল। রফিক, তার মুখেও সেই একই ভয়ঙ্কর আতঙ্ক। এবার পুরো গ্রাম কেঁপে উঠল। কবিরাজ হাশেম আলী আবার পুকুরে গেলেন। এবার তিনি সাথে নিয়ে এলেন কিছু তাবিজ, ধূপ আর পুরনো এক বই। তিনি পুকুরের চারিদিকে মন্ত্র পড়তে লাগলেন, যে শক্তি থাকিস বের হয়ে আয়। হঠাৎ পুকুরের পানি ঘূর্ণি খেতে শুরু করলো। পানির ভেতর থেকে ধীরে ধীরে উঠল সেই পরী। এবার সবাই স্পষ্ট দেখল, তার চোখ লাল, মুখে অদ্ভুত হাসি, চুল বাতাসে উঠছে। সে ভেসে উঠে বলল, কে আমাকে ডাকছে? কবিরাজ কাপা গলায় বললেন, এই গ্রাম ছেড়ে চলে যা। পরী হেসে উঠল, এই পুকুর আমার, এখানে কেউ বাঁচবে না। কবিরাজ তার সব শক্তি দিয়ে চেষ্টা করলেন, তাবিজ ছুড়লেন, দোয়া পড়লেন, কিন্তু হঠাৎ একটা জোরালো বাতাস এসে তাকে ছিটকে ফেলে দিল। তিনি মাটিতে পড়ে গেলেন। পরী রাগান্বিত হয়ে বলল, আমাকে থামাতে পারবি না। তারপর সে পানির ভেতরে মিলিয়ে গেল। কবিরাজ উঠে দাঁড়িয়ে বললেন, আমি পারবো না, এটা খুব শক্তিশালী। এই কথা শুনে গ্রামের মানুষ হতাশ হয়ে পড়ল। এখন প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে। গ্রামের মুরব্বীরা আবার বসল। হাজি করিমউদ্দিন বললেন, এবার আমাদের বড় কবিরাজ লাগবে, এমন কেউ যে এই শক্তিকে বন্দি করতে পারবে। সবাই একমত হলো। দূর গ্রামের এক বিখ্যাত কবিরাজের কথা শোনা গেল, যার নাম শুনলেই নাকি জিনপুরীরা ভয় পায়। চাঁদপুর গ্রাম এখন প্রায় জনশূন্য হয়ে গেছে। যে পুকুর একসময় গ্রামের প্রাণ ছিল, এখন সেটাই মৃত্যুর ফাঁদ। দিনের বেলাতেও কেউ ওদিকে দিয়ে হাঁটে না, আর রাত হলে পুরো এলাকা যেন অশরীরী ছায়ায় ঢেকে যায়। গ্রামের মুরব্বীরা অনেক খোঁজাখুঁজির পর অবশেষে এক বিখ্যাত কবিরাজের সন্ধান পেল। তার নাম কবিরাজ সাইফুল গাজী। লোকে মুখে শোনা যায় তিনি এমন সব অশুভ শক্তিকে দমন করেছেন যেগুলো কেউ কল্পনাও করতে পারে না। দুজন লোক তাকে আনতে গেল দূর গ্রামের দিকে। দুদিন পর বিকেলের দিকে এক লম্বা দাড়িওয়ালার সাদা পোশাক পরা মানুষ গ্রামে প্রবেশ করলেন। তার চোখে এক অদ্ভুত শান্তি, কিন্তু ভেতরে যেন আগুন লুকিয়ে আছে। তিনি এসে প্রথমেই বললেন,
এই গ্রামে অশুভ শক্তির গন্ধ পাচ্ছি। সবাই বুঝে গেল এই সেই মানুষ। সন্ধ্যার একটু আগে তিনি পুকুরের ধারে গেলেন, চারিদিকে তাকালেন, কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলেন, তারপর মাটিতে বসে চোখ বন্ধ করলেন। হঠাৎ তার কপালে ঘাম জমে গেল। তিনি ধীরে ধীরে বললেন, এটা সাধারণ পরী না, এটা বহু বছরের পুরনো এক অভিশপ্ত আত্মা। সবাই অবাক হয়ে গেল। অনেক আগে এই পুকুরে একটা পরীকে বন্দি করা হয়েছিল, কিন্তু সে মুক্তি পেয়েছে, এখন সে প্রতিশোধ নিচ্ছে। কবিরাজ সাইফুল গাজী বললেন, আজ রাতে আমি আবার চেষ্টা করব, কিন্তু সবাই দূরে থাকবে, কেউ কাছে আসবে না। তিনি পুকুরের চারিদিকে লাল সুতোতে একটা বৃত্ত তৈরি করলেন, মাটিতে অদ্ভুত কিছু চিহ্ন আঁকলেন, আর কিছু তাবিজ চারপাশে বসিয়ে দিলেন। রাত নামলো, আকাশে মেঘ জমলো, হট হাওয়া ঠান্ডা হয়ে গেল। গ্রামের মানুষ দূরে দাঁড়িয়ে আছে, কারো সাহস নেই কাছে যাওয়ার। হঠাৎ পুকুরের পানি কাঁপতে শুরু করলো। ঘূর্ণি উঠল, আর সেই ঘূর্ণির মাঝখান থেকে ধীরে ধীরে উঠে এলো সেই ভয়ঙ্কর পরী। পরী চিৎকার করে বলল, কে সাহস করেছে আমাকে আবার ডাকতে? কবিরাজ সাইফুল গাজী শান্ত গলায় বললেন, তোর অত্যাচার শেষ হবে আজ। পরী হেসে উঠল, তুইও পারবি না? কবিরাজ মন্ত্র পড়তে শুরু করলেন, তার কণ্ঠস্বর গম্ভীর হয়ে উঠল। হঠাৎ চারিদিকে বাতাস ঝড়ের মতো বইতে লাগলো। পরী রেগে গিয়ে পানির ঢেউ তুলতে আঘাত করলো, কিন্তু সে ঢেউয়ের বৃত্তের বাইরে যেতে পারল না। পরী আকাশে উঠে গেল, তার চুল বাতাসে উঠছে, চোখ আগুনের মতো জ্বলছে। সে চিৎকার করে বলল, আমি কাউকে ছাড়ব না। তারপর অদৃশ্য হয়ে গেল হঠাৎ করে। কবিরাজ হঠাৎ কেঁপে উঠলেন, মনে হলো কেউ তাকে অদৃশ্যভাবে আঘাত করছে। তিনি মাটিতে পড়ে গেলেন, কিন্তু আবার উঠে দাঁড়ালেন। আমি হার মানব না। তিনি একটা শক্তিশালী তাবিজ বের করলেন, মন্ত্র পড়তে লাগলেন। হঠাৎ পুকুরের পানি দুভাগে ভাগ হয়ে গেল, মাঝখানে যেন একটা অন্ধকার গর্ত দেখা গেল। সেখান থেকে ভয়ঙ্কর চিৎকার শোনা গেল। চাঁদপুরা গ্রামের মানুষ দূরে দাঁড়িয়ে শ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। পুকুরের মাঝখানে যেন এক অদ্ভুত যুদ্ধ চলছে। একদিকে কবিরাজ সাইফুল গাজী, আর অন্যদিকে সে ভয়ঙ্কর অভিশপ্ত পরী। কবিরাজ যখন মন্ত্র পড়ছিলেন, তখন পুকুরের পানি দুই ভাগ হয়ে গিয়েছিল। মাঝখানে দেখা যাচ্ছিল একটা অন্ধকার গর্ত, যেন কোনো গভীর জগতের দরজা। সেখান থেকে ঠান্ডা বাতাস বের হচ্ছিল, আর শোনা যাচ্ছিল অসংখ্য মানুষের কান্নার শব্দ। কবিরাজ চোখ বন্ধ করে অনুভব করলেন, তারপর চিৎকার করে বললেন, আমি সব বুঝতে পারছি। গ্রামের লোকজন চমকে উঠল। তিনি বললেন, অনেক বছর আগে এই পুকুরে একটা পরী ছিল, সে মানুষদের ভালোবাসত। সবাই অবাক, কিন্তু গ্রামের কিছু মানুষ তাকে ধরে ফেলেছিল, তাকে ব্যবহার করতে চেয়েছিল নিজের স্বার্থে। পরী তখন দুর্বল ছিল, মানুষেরা তাকে মন্ত্র দিয়ে এই পুকুরের নিচে বন্দী করে রাখে। সে কাঁদত, সাহায্য চাইত, কিন্তু কেউ তাকে মুক্তি দেয়নি। ধীরে ধীরে তার ভালোবাসা বদলে ঘৃণা জন্মায়। কবিরাজ বললেন, বছরের পর বছর কষ্ট পেয়ে সে এখন অভিশপ্ত হয়ে গেছে, এখন সে শুধু প্রতিশোধ চায়। এই কথা শুনে হঠাৎ পুকুর কেঁপে উঠল। পরী আবার দেখা দিল, এবার তার রূপ আরো ভয়ঙ্কর, তার কণ্ঠে গর্জন। মানুষ সবাই বিশ্বাসঘাতক। সে ভয়ঙ্কর শক্তি দিয়ে চারিদিকে আঘাত করতে লাগলো। কবিরাজ সাইফুল গাজী উঠে দাঁড়িয়ে গেলেন দৃঢ়ভাবে, তুই ভুল পথে চলে গেছিস, এখন তোকে থামতেই হবে। তিনি শক্তিশালী মন্ত্র পড়তে শুরু করলেন, তার কণ্ঠে বজ্রের মতো শক্তি। তিনি মাটিতে আঁকা চিহ্নগুলোর উপর আগুন জ্বালালেন, চারিদিকে আলো ছড়িয়ে পড়ল। একটা অদৃশ্য শক্তি পরীকে ঘিরে ফেলতে লাগলো। পরী চিৎকার করে উঠল, না, আমি আবার বন্দী হব না। সে ঝড় তুলল, পানি আকাশে উঠে গেল, কিন্তু ধীরে ধীরে সেই শক্তির মধ্যে আটকা পড়তে লাগলো। কবিরাজ তার তাবিজ তুলে ধরলেন, শেষ মন্ত্র পড়লেন। হঠাৎ এক তীব্র আলো, তারপর সব শান্ত। পুকুরের পানি আবার স্বাভাবিক হয়ে গেল। সবাই ধীরে ধীরে এগিয়ে গেল। কেউ বিশ্বাস করতেই পারছে না সব শেষ। কবিরাজ ক্লান্ত হয়ে বসে পড়লেন। ওকে আবার বন্দি করা হয়েছে, কিন্তু মনে রাখবেন, এই জায়গাটা কখনো পুরোপুরি নিরাপদ না। তিনি বললেন, এই পুকুরে কেউ নামবেন না, আর কখনো এখানে কিছু করবেন না। সবাই মাথা নেড়ে সম্মতি দিল। কিছুদিনের মধ্যে গ্রামে আবার আগের মতো হয়ে গেল। মানুষ আসছে, কাজ করছে, মনে হচ্ছে যেন সব ঠিক হয়ে গেছে। কিন্তু এক রাতে পুকুরের পানিতে হালকা ঢেউ উঠল, আর খুব ক্ষীণ একটা কণ্ঠ শোনা গেল, আমি একা না, পরী বন্দী হয়েছে। গ্রাম শান্ত, কিন্তু শেষের কথা সবার মানে কি? আমি একা না, এর পেছনে কি লুকিয়ে আছে? চাঁদপুরা গ্রাম ধীরে ধীরে আবার স্বাভাবিক জীবনে ফিরছিল। মানুষ আবার কাজে যাচ্ছে, বাচ্চারা খেলছে, আর সবাই মনে মনে ভাবছে অভিশপ্ত হয়ে গেছে। কিন্তু তারা জানতো না এটা ছিল ঝড়ের আগের শান্তি।
পরি বন্দী হওয়ার প্রায় 10 দিন পর এক রাতে গ্রামের আকাশ হঠাৎ অস্বাভাবিক হয়ে গেল। চাঁদ ঢেকে গেল কালো মেঘে। হাওয়া কেমন যেন ভারী হয়ে উঠল। পুকুরের পানি নিজে নিজে ঢেউ খেলতে শুরু করলো। সে রাতে গ্রামের এক বৃদ্ধ জলিল চাচা ঘর থেকে বের হয়ে দেখলেন পুকুরের পাশে একটা ছায়া দাঁড়িয়ে আছে, মানুষের মতো, কিন্তু পুরো মানুষ না, লম্বা অস্বাভাবিক চেহারা। জলিল চাচা ভয় পেয়ে বললেন, কি ওখানে? ছায়াটা ধীরে ধীরে তার দিকে ঘুরল। তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। সে কর্কশ গলায় বলল, আমার মা কোথায়? পরদিন সকালে জলিল চাচার লাশ পাওয়া গেল পুকুরের ধারে। এবার তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। মনে হচ্ছিল কেউ তাকে শক্ত করে চেপে ধরেছিল। গ্রামের মানুষ আবার ভয়ে কাঁপতে শুরু করলো। একজন বলল, পরিতবন্দী, তাহলে এটা কে? আরেকজন ফিসফিস করে বলল, হয়তো সে একা ছিল না। সে রাতে কয়েকজন যুবক লুকিয়ে লুকিয়ে পুকুরের কাছে গেল। তারা দেখতে পেল পুকুরের পানি ওদের উপরে দাঁড়িয়ে আছে যুবক আকৃতির ভয়ঙ্কর সত্তা। তার চুল এলোমেলো, চোখ লাল। সে চিৎকার করে বলছে, আমার মাকে বন্দি করেছে কে? হঠাৎ সে হাত তুলল। পুকুরের পানি আকাশে উঠে গেল। চারিদিকে ঝড় শুরু হলো। গাছপালা দুলতে লাগলো। সে বলে, এই গ্রাম শেষ করে দেব আমি। তার কণ্ঠে এমন ভয়ঙ্কর শক্তি ছিল যে দূরে দাঁড়িয়ে থাকা মানুষ কেঁপে উঠল। গ্রামের কিছু মানুষ ভয় পেয়ে গ্রাম ছেড়ে চলে যেতে শুরু করলো, কিন্তু সবাই যেতে পারলো না, কারণ রাত হলেই সেই অশুভ শক্তি ঘুরে বেড়ায়। প্রতিদিন রাতে কেউ না কেউ আহত হচ্ছে, কেউ নিখোঁজ হচ্ছে, আর পুকুরের আশেপাশে অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে। এই সময় গ্রামের মানুষ আবার কবিরাজ সাইফুল গাজীকে ডাকতে চাইল, কিন্তু তিনি তখন অন্য জায়গায় চলে গেছেন। কেউ তার খোঁজ পাচ্ছে না। গ্রামের মানুষ এখন পুরো অসহায়। একজন বলল, এবার আমাদের বাঁচানোর কেউ নাই। সেই রাতেই গ্রামের এক যুবক ইমাম আলী স্বপ্ন দেখল একজন বৃদ্ধ হুজুর তাকে বলছেন, সময় হয়ে গেছে, আমাকে ডাকো। পরীর ছেলে এসে গেছে। গ্রামে আবার আতঙ্ক। এবার কি কেউ পারবে এই নতুন শক্তিকে থামাতে? স্বপ্নে দেখা সেই হুজুরকে চাঁদপুর গ্রাম, এক সময় যেখানে সকাল মানিয়েছিল পাখির ডাক আর সন্ধ্যা মানিয়েছিল মানুষের হাসি, আর সেই গ্রাম যেন এক অদৃশ্য আতঙ্কের নিচে চাপা পড়ে আছে। পুকুরটা এখনো গ্রামের মাঝখানে আছে, কিন্তু কেউ আর ওদিকে তাকাতেও সাহস পায় না। দিনের বেলা তো জায়গাটা কেমন যেন ঠান্ডা, নিস্তব্ধ, আর রাতে মনে হয় পুরো জায়গাটা অন্য কোনো জগতের অংশ হয়ে যায়। পরীর ছেলে আসার পর থেকে গ্রামের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। প্রতিদিন রাতে কেউ না কেউ চিৎকার করে ওঠে। কেউ বলে জানলার পাশে কেউ দাঁড়িয়ে আছে, কেউ বলে কেউ তার নাম ধরে ডাকছিল। এক রাতে গ্রামের এক মহিলা হালিমা খাতুন হঠাৎ মাঝরাতে দরজা খুলে বাইরে চলে যাচ্ছিলেন। তার স্বামী তাকে ধরে ফেলল, কই যাইতেছ? হালিমা খাতুন ফাঁকা চোখে বললেন, আমাকে ডাকতেছে, আমার যেতে হবে। তার চোখে দেখে মনে নেই, সে যেন নিজের মধ্যে নেই। এমন ঘটনা একদিন না, প্রায় প্রতিদিন ঘটতে লাগলো। মানুষ বুঝতে পারলো এই শক্তি শুধু হত্যা করছে না, মানুষের মন নিয়ন্ত্রণ করছে। গ্রামের বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে, গরু ছাগল হঠাৎ করে মরে যাচ্ছে। পুরো গ্রাম যেন ধীরে ধীরে একটা অশুভ ছায়ার নিচে ঢেকে যাচ্ছে। এই অবস্থার মধ্যে এক রাত ইমাম আলী ঘুমিয়েছিল। হঠাৎ সে দেখলো সে দাঁড়িয়ে আছে সেই পুকুরের ধারে, কিন্তু আশ্চর্য, পুকুরটা তখন শান্ত, পরিষ্কার, সুন্দর। হঠাৎ তার সামনে এক বৃদ্ধ মানুষ এসে দাঁড়ালেন। সাদা দাড়ি, সাদা পোশাক, মুখে এক অদ্ভুত নূরের আলো। তিনি বললেন, ভয় পেও না। ইমাম আলী কাঁপা গলায় বলল, আপনি কে? বৃদ্ধ বললেন, আমি আসবো, কিন্তু তোমাদের ডাকতে হবে, সময় খুব কম। এই বলে তিনি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন। সকাল হতে ইমাম আলী সব ঘটনা গ্রামের মুরব্বীদের বলল। সবাই চুপ হয়ে গেল। হাজী করিমউদ্দিন বললেন, এটা কোনো সাধারণ স্বপ্ন না, এটা আল্লাহর পক্ষ থেকে ইশারা হতে পারে। শেষে সবাই ঠিক করলো এই হুজুরকে খুঁজে বের করতেই হবে। দুইজন সাহসী যুবক, ইমাম আলী আর তার বন্ধু করিম, রওনা দিল দূরের গ্রামে। তারা কাঁচা রাস্তা পেরিয়ে খাল পার হয়ে অনেক কষ্ট করে অবশেষে সেই হুজুরের বাড়ি খুঁজে পেল। একটা ছোট্ট মাটির ঘর, চারপাশে গাছপালা, ভিতরে বসে আছেন সেই বৃদ্ধ, ঠিক স্বপ্নে দেখা মানুষ। ইমাম আলী তাকে দেখে চিনে ফেলল। আপনি? হুজুর মুচকে এসে বললেন, আমি জানতাম তুমি আসবে। পরের দিনই তারা হুজুরকে নিয়ে গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ তাকে দেখে যেন নতুন আশা পেল। হুজুর পুকুরের সামনে গিয়ে দাঁড়ালেন, কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, এখানে দুইটা শক্তি আছে, একটা বন্দী আর একটা মুক্ত। মুক্ত শক্তিটা খুব রাগে আছে। তিনি সবাইকে বললেন, আজ রাতে যাই হোক, কেউ ঘর থেকে বের হবেন না। যা দেখবেন, যা শুনবেন, ভয় পাবেন না। রাত নামলো, আকাশে মেঘ, চাঁদ লুটিয়ে গেছে। হাওয়া ধীরে ধীরে ঠান্ডা হয়ে উঠল। হুজুর একা পুকুরের ধারে দাঁড়িয়ে আছেন। তিনি দোয়া পড়তে শুরু করলেন। হঠাৎ পুকুরের পানি ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করলো। একটা ঘূর্ণিঝড় তৈরি হলো, আর সেই ঘূর্ণিঝড়ের মাঝখান থেকে উঠে এলো পরীর ছেলে। এবার সে পুরোপুরি দেখা গেল।
তার শরীর মানুষের মতো কিন্তু পুরো না, চোখ আগুনের মতো লাল, চুল বাতাসে উঠছে, তার চারপাশে যেন কালো ছায়া ঘুরছে। সে চিৎকার করে বলল, তুই কে? সাহস করিস আমার সামনে দাঁড়াতে? হুজুর শান্ত গলায় বললেন, আমি তো শেষ। সে হঠাৎ হাত তুলে আঘাত করলো, পানির ঢেউ ছুটে এলো, কিন্তু হুজুর দোয়া পড়তে সেই ঢেউ মাঝপথে থেমে গেল। সে রেগে গিয়ে আকাশে উঠে গেল। চারিদিকে ঝড় শুরু হলো, গাছ ভেঙে পড়তে লাগলো, কিন্তু হুজুর স্থির দাঁড়িয়ে রইলেন। হুজুরের কণ্ঠে আয়াতের ধ্বনি আরও জোরালো হলো। তার চারপাশে যেন আলো তৈরি হলো। ধীরে ধীরে পরীর ছেলে কষ্ট পেতে লাগলো। সে চিৎকার করলো, থামো, আমি সহ্য করতে পারছি না। হুজুর তখন মাটিতে একটা বৃত্ত তৈরি করলেন, তার মধ্যে দাঁড়িয়ে বললেন, আজই তো শেষ দিন। হঠাৎ বজ্রপাত, পুকুরের পানি দুই ভাগ হয়ে গেল। লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে। এবার কি সত্যি শেষ হবে এই অভিশাপ, নাকি আরও ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে? চাঁদপুর গ্রাম আজকের একটা অন্য সব রাতের চেয়ে আলাদা। মনে হচ্ছে পুরো আকাশ, বাতাস, মাটি সবকিছু থমকে আছে, কারণ আজ সিদ্ধান্ত হবে এই গ্রামের ভাগ্য। গ্রামের মানুষ সবাই ঘরের ভেতর, দরজা জানলা বন্ধ। কেউ কোরআন তেলাওয়াত করছে, কেউ দোয়া পড়ছে। বাচ্চা মেয়েরা কোলে লুকিয়ে আছে। সবাই জানে আজকে রাত হয় মুক্তি, না হয় ধ্বংস। পুকুরটা যেন আর সাধারণ পানি না, কালো হয়ে গেছে। মাঝখানে ঘূর্ণি, পানি থেকে ঠান্ডা ধোঁয়া উঠছে। মনে হচ্ছে নিচে একটা গভীর অন্ধকার দুনিয়া আছে। হুজুর আব্দুল কাদের পুকুরের সামনে দাঁড়িয়ে আছেন। তার মুখে কোনো ভয় নেই, শুধু দৃঢ়তা। তিনি ধীরে ধীরে দোয়া পড়তে শুরু করলেন। তার কণ্ঠে এমন শক্তি, মনে হচ্ছে চারপাশের বাতাসও কাঁপছে। হঠাৎ পুকুরের পানি বিস্ফোরণের মতো ছিটকে উঠল। একটা ভয়ঙ্কর চিৎকার, আমি ফিরে এসেছি। ঘূর্ণির মাঝখান থেকে উঠে এলো পরীর ছেলে। আচ্ছা, আগের চেয়ে আরো ভয়ঙ্কর। তার শরীর থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে, চোখ আগুনের মতো জ্বলছে। সে আকাশে ভেসে উঠল, তুই আমার মাকে বন্দি করেছিস, আজ তোকে শেষ করব। সে হাত তুলে আঘাত করলো। পুকুরের পানি বিশাল ঢেউ হয়ে ছুটে এলো, কিন্তু হুজুর দোয়া পড়তে সেই ঢেউ মাঝপথে থেমে গেল। তারপর ধীরে ধীরে মাটিতে পড়ে গেল। হুজুরের চারপাশে এক অদৃশ্য আলোর বৃত্ত তৈরি হলো। পরীর ছেলে বারবার আঘাত করতে লাগলো, কখনো বাতাস দিয়ে, কখনো আগুনের মতো শক্তি দিয়ে, কিন্তু সেই বৃত্ত ভাঙতে পারল না। সে চিৎকার করে বলল, আমি থামবো না, আমি এই গ্রাম ধ্বংস করব। তার কণ্ঠে এমন রাগ, মনে হচ্ছিল আকাশ ফেটে যাবে। হুজুর চোখ বন্ধ করে আরো জোরে দোয়া পড়তে লাগলেন। তার কণ্ঠে যেন বজ্রের মতো শক্তি। হঠাৎ পুকুরের পানি দুই ভাগে ভাগ হয়ে গেল। মাঝখানে দেখা গেল একটা অন্ধকার গর্ত, সেখান থেকে ভয়ঙ্কর আওয়াজ আসছে। হুজুর বললেন, এখানেই তো শক্তির উৎস, আজ এটাকে বন্ধ করব। পরীর ছেলে ভয় পেয়ে গেল। সে বুঝতে পারল এবার সত্যি তার শেষ। সে হঠাৎ ভয়ঙ্কর শক্তি দিয়ে আক্রমণ করলো। বড় বজ্রপাত, চারিদিকে ধ্বংস শুরু হয়ে গেল। কিন্তু ধীরে ধীরে তার শক্তি কমতে লাগলো। সে কষ্টে চিৎকার করলো, না, আমি হারতে পারি না। হুজুর মাটিতে বড় একটা বৃত্ত আঁকলেন, তার মধ্যে দাঁড়িয়ে শেষ দোয়া পড়লেন। হঠাৎ এক তীব্র আলো, পরীর ছেলে সে বৃত্তের মধ্যে আটকা পড়ে গেল। সে চিৎকার করে বলল, আমি আবার ফিরে আসব। হুজুর তার হাত তুলে বললেন, আল্লাহর হুকুমে তুই এখানেই বন্দি থাকবি। হঠাৎ সব শান্ত, পুকুর আবার স্বাভাবিক, হাওয়া কমে গেল। সকাল হলো, গ্রামের মানুষ ধীরে ধীরে বাইরে বের হলো। সব শান্ত, কেউ বিশ্বাস করতে পারছে না সব শেষ। মানুষ কাঁদছে, হাসছে, কেউ সিজদা নিচ্ছে। হুজুর চুপচাপ দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, এই জায়গাটা কখনো অবহেলা করবেন না, অশুভ শক্তি সবসময় সুযোগ খোঁজে। পুকুর এখন শান্ত, স্বাভাবিক, কিন্তু গ্রামের কেউ আর সেখানে নামে না। অবশেষে অন্ধকারের পতন হয়েছে, পরীর ছেলে বন্দি, গ্রাম মুক্ত। কিন্তু সত্যি কি সব শেষ, নাকি অন্ধকার আবার ফিরে আসবে? চাঁদপুরা গ্রাম অনেকদিন পর আবার শান্ত। পাখির ডাক, মানুষের হাসি, বাচ্চাদের খেলাধুলা সব যেন আগের মতো ফিরে এসেছে। কিন্তু এই শান্তির ভেতরেও একটা অদৃশ্য ভয় লুকিয়ে আছে। পরীর ছেলে বন্দি হওয়ার পর থেকে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। মানুষ আবার পুকুরের পাশে হাঁটতে শুরু করেছে। কেউ কেউ দূর থেকে পানি দেখেও সাহস পাচ্ছে, কিন্তু এখনও কেউ পুকুরে নামে না, কারণ হুজুরের কথা সবাই মনে রেখেছে। একদিন সকালে হুজুর আব্দুল কাদের গ্রাম ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। গ্রামের মানুষ তাকে ঘিরে ধরল। হাজী করিমউদ্দিন বললেন, আপনি না থাকলে আমরা বাঁচতাম না। হুজুর এসে বললেন, সব আল্লাহর ইচ্ছা, আমি শুধু চেষ্টা করছি। বিদায়ের আগে তিনি পুকুরের দিকে তাকিয়ে বললেন, এই পুকুরের নিচে যা আছে তা পুরোপুরি শেষ হয়নি। সবাই চমকে উঠল। দুটো শক্তি বন্দী, কিন্তু তাদের ঘৃণা এখনো আছে। যদি কখনো কেউ ভুল করে এই বন্ধন ভেঙে ফেলে, তাহলে আবার সব শুরু হবে। এই কথা শুনে গ্রামের মানুষ আবার একটু খুব ভয় পেয়ে গেল, কিন্তু কেউ কিছু বলল না। হুজুর ধীরে ধীরে গ্রাম ছেড়ে চলে গেলেন। দিন যায়, মাস যায়, সবকিছু স্বাভাবিক। গ্রামের নতুন প্রজন্ম ধীরে ধীরে পুরনো ঘটনা ভুলতে শুরু করলো। গ্রামের এক কিশোর নয়ন,
সে ছোট থেকে খুব কৌতূহলী। সে বড়দের মুখে শুনেছে পুকুরের গল্প, কিন্তু সে বিশ্বাস করে না এসব পুরনো কুসংস্কার। একদিন বিকেলে সে তার বন্ধুদের বলল, চল পুকুরের কাছে যাই। বন্ধুরা ভয় পেল, না রে, ওখানে যাওয়া ঠিক না। কিন্তু নয়ন একাই চলে গেল। পুকুরের কাছে গিয়ে সে থেমে গেল। আজ পুকুরটা খুব শান্ত, কিন্তু অদ্ভুতভাবে সুন্দর। পানিতে আকাশের ছায়া পড়েছে। নয়ন নিচে তাকিয়ে দেখলো পানির নিচে যেন কিছু একটা ঝলমল করছে। সে আরো কাছে গেল। সে একটা লাঠি দিয়ে পানিতে নাড়াতে লাগলো। হঠাৎ লাঠিটা কিছুর সাথে লেগে গেল। মনে হলো পানির নিচে কোনো শক্ত জিনিস আছে। হঠাৎ পুকুরের পানি কেঁপে উঠল। নয়ন ভয় পেয়ে পিছিয়ে গেল। তার কানে যেন একটা ফিসফিস শব্দ এলো, মুক্ত করো। সে ভয়ে চারিদিকে তাকালো, কেউ নেই। আবার সেই শব্দ, মুক্ত করো। নয়ন ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেল। সে কিছুই বুঝতে পারছে না। সে রাতে পুকুরের পানিতে হালকা ঢেউ উঠল, আর খুব ক্ষীণভাবে দুটো ছায়া দেখা গেল। একটা কণ্ঠ, সময় আসছে, আর একটা কণ্ঠ, আমরা ফিরব। সবকিছু কি সত্যি শেষ, নাকি নতুন করে শুরু হতে যাচ্ছে আরো বড় বিপদ? চাঁদপুরা গ্রাম বাইরে থেকে দেখলো এখানে শান্ত স্বাভাবিক। ধান খেতে হাওয়া দোল খাচ্ছে, বাচ্চারা মাঠে খেলছে, বৃদ্ধরা চায়ের দোকানে গল্প করছে। কিন্তু এই শান্তির ভেতরে ধীরে ধীরে একটা অদৃশ্য অন্ধকার আবার মাথা তুলেছে। সে ঘটনার পর থেকে নয়ন আর আগের মতো নেই। রাতে সে ঠিকঠাক মতো ঘুমাতে পারে না। বারবার সেই শব্দটা তার কানে বাজে, মুক্ত করো। সে কাউকে কিছু বলতে চায়, কিন্তু ভয় পায় সবাই তাকে পাগল ভাববে। এক রাতে নয়ন হঠাৎ ঘুম থেকে উঠে বসে। তার চোখ ফাঁকা, মনে হচ্ছে কেউ তাকে ডাকছে। সে ধীরে ধীরে দরজা খুলে বাইরে বের হয়ে যায়। নয়ন যেন নিজের ইচ্ছায় না, কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে পুকুরের দিকে। রাত গভীর, চারিদিকে নিস্তব্ধতা, শুধু পুকুরের পানি থেকে হালকা ঢেউয়ের শব্দ ভাসছে। নয়ন পুকুরের ধারে গিয়ে দাঁড়ায়, পানির দিকে তাকিয়ে থাকে। তার চোখে অদ্ভুত এক ঘোর। হঠাৎ পানির নিচে সে ঝলমলে জিনিসটা আবার দেখা গেল। এবার পরিষ্কার বোঝা গেল ওটা একটা তাবিজের মতো কিছু, যেটা পুকুরের নিচে পাথরের সাথে বাঁধা। এটাই সেই বন্ধন। পানির ভেতর থেকে কণ্ঠ এলো, আমাদের মুক্ত করো, আমরা তোমাকে শক্তি দেব। নয়নের মুখ ধীরে ধীরে বের হলো। কিভাবে? হঠাৎ তার হাত নিজে নিজে নড়তে শুরু করলো। সে পানিতে নামতে লাগলো, এক পা দু পা, পানি হাঁটু পর্যন্ত। ঠিক তখনই পেছন থেকে কেউ তাকে জোরে টেনে ধরলো। নয়ন, কি করছিস তুই? তার বড় ভাই তাকে ধরে ফেলেছে। নয়ন হুঁশে ফিরে এলো। সে কাঁপতে লাগলো। পরদিন সকালে নয়ন সব ঘটনা খুলে বলল। গ্রামের মানুষ আবার আতঙ্কে পড়ে গেল। হাজি করিমউদ্দিন বললেন, আমরা ভুলে গিয়েছিলাম, কিন্তু অশুভ শক্তি ভোলে না। আরেকজন বলল, হুজুর ঠিকই বলেছিল। সবাই সিদ্ধান্ত নিল আবার হুজুরকে ডাকতে হবে। ইমাম আলী আবার বের হলো তাকে খুঁজতে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে তাকে পাওয়া গেল। হুজুর আবার গ্রামে এলেন। এবার তার মুখ আরো গম্ভীর। তিনি পুকুর দেখে বললেন, তোমরা বড় ভুল করতে যাচ্ছিলে। তিনি বললেন, বন্ধন দুর্বল হয়ে গেছে, যদি এটা ভেঙে যেত তাহলে দুজনই মুক্ত হয়ে যেতা। সবাই কেঁপে উঠল। তিনি বললেন, আজ রাতেই শেষ কাজটা করতে হবে। এবার শুধু বন্দি না, চিরতরে শেষ করতে হবে। রাত নামলো, পুকুর আবার কাঁপতে শুরু করলো। এবার পানির নিচে দুটা ছায়া দেখা গেল, পরি আর তার ছেলে। দুজনে জেগে উঠছে। হুজুর দোয়া পড়তে শুরু করলেন। চারিদিকে আলো ছড়িয়ে পড়ল। পুকুরে পানি ঘূর্ণি খেতে লাগলো। পানির ভেতর থেকে চিৎকার, আমরা ফিরব, এবার কি আমাদের থামাতে পারবে না। শেষে যুদ্ধ শুরু হয়ে গেছে। এবার কি সত্যি সত্যি সব শেষ হবে, নাকি অন্ধকার চিরতরে ছড়িয়ে পড়বে? চাঁদপুরা গ্রাম আজ যেন পুরো পৃথিবী থেকে আলাদা। আকাশে কালো মেঘ জমে আছে, বাতাস থমথমে, মাটি পর্যন্ত কাঁপছে হালকা হালকা। সবাই বুঝে গেছে আজ শেষ দিন। কালাপানির পুকুরটা আর শুধু একটা জলাশয় নেই, এটা এখন এক অন্য জগতের দরজা। পানির উপর ঘূর্ণি, মাঝখানে গভীর অন্ধকার, আর ভেতর থেকে অদ্ভুত ফিসফিস শব্দ, আমাদের মুক্ত করো, আমরা ফিরে আসব। হুজুর আব্দুল কাদের পুকুরের সামনে দাঁড়িয়ে আছেন। তার মুখে ভয় নেই, শুধু এক অদ্ভুত শান্ত দৃঢ়তা। তিনি ধীরে ধীরে বললেন, আজই জায়গার শেষ বিচার হবে। তিনি মাটিতে বড় একটা বৃত্ত আঁকলেন, চারিদিকে কোরআনের আয়াত লিখলেন, আর পুকুরের চারপাশে শক্তিশালী সুরক্ষা তৈরি করলেন। হঠাৎ পুকুর কেঁপে উঠল একটা ভয়ঙ্কর শব্দ। পানির ভেতর থেকে প্রথমে উঠল পরি। তার চোখে আগুনের মতো জ্বলছে, চেহারায় 100 বছরের কষ্ট আর ঘৃণা। তারপর উঠল তার ছেলে, আরো ভয়ঙ্কর, আরো আক্রমণাত্মক। দুজন একসাথে আকাশ কাঁপিয়ে চিৎকার করলো, আজ সব শেষ করব। পুকুরে পানি আকাশে উঠে গেল, ঝড় শুরু হলো, গাছ উপড়ে পড়ছে, মাটি কাঁপছে, চারিদিকে অন্ধকার ঢেকে যাচ্ছে। হুজুর চোখ বন্ধ করে দোয়া পড়তে শুরু করলেন। তার কণ্ঠে যেন বজ্রপাতের শক্তি। তার চারপাশে এক উজ্জ্বল আলো তৈরি হলো। পরি চিৎকার করে বলল, তুই আমাকে আবার বন্দি করতে পারবি না।
সে হঠাৎ আকাশ থেকে নেমে সে আঘাত করল, কিন্তু সে আঘাত আলোয় থেমে গেল। পরিচ্ছন্ন আরও রেগে গেল। সে মাটিতে হাত রাখল, মাটি ফেটে গেল, অন্ধকার শক্তি বেরোতে লাগলো। সে চিৎকার করল, আমি সব ধ্বংস করব। হুজুর চোখ খুললেন, তার হাতে একটা উজ্জ্বল তাবিজ। তিনি বললেন, আজ তোমাদের অন্ধকার এখানে শেষ। তিনি তাবিজটি আকাশে ছুড়ে দিলেন। তাবিজটা আকাশে গিয়ে বিশাল আলো ছড়ালো। পুকুরের পানি স্থির হয়ে গেল, ঝড় থেমে যেতে লাগলো। পরি চিৎকার করে বলল, না, আমি আবার বন্দী হব না। তার শরীর ধীরে ধীরে ভেঙে যেতে লাগলো, আলোর মধ্যে মিলে যেতে লাগলো। তার ছেলেও কাঁপতে কাঁপতে বলল, আমরা ফিরব। কিন্তু তার কথার মাঝে আলো তাকে টেনে নিল। হুজুর জোরে বললেন, আল্লাহ নামে চিরতরে বন্ধ। হঠাৎ বিশাল আলো, পুকুরের মাঝখানে গভীর ফাটল বন্ধ হয়ে গেল। সব শান্ত, আকাশ পরিষ্কার, মেঘ চলে গেছে। সূর্যের আলো ধীরে ধীরে গ্রামে পড়ছে। গ্রামের মানুষ বাইরে বের হলো, কেউ কাঁদছে, কেউ সেজদা দিচ্ছে, কেউ হাসছে। সবাই বুঝে গেল অভিশাপ শেষ। হুজুর ধীরে বললেন, অন্ধকার কখনো চিরতরে মরে না, মানুষের ভুলেই সেটা আবার জন্ম নেয়। তিনি চলে যেতে শুরু করলেন। পুকুর শান্ত, নীরব, স্বাভাবিক, কিন্তু গভীরে কোথাও যেন একটা ছোট্ট ঢেউ উঠল, খুব ক্ষীণ কণ্ঠ, আমরা ফিরে আসবো না তো? তারপর সব নিস্তব্ধ। চাঁদপুরা গ্রাম এখন মুক্ত, অভিশাপ শেষ, মানুষ বেঁচে আসে শান্তিতে। কিন্তু সবাই জানে অশুভ শক্তি কখনো পুরোপুরি মরে না, শুধু অপেক্ষা করে। প্রিয় লিসেনার, কেমন লাগলো আজকের গল্প দুটো কমেন্ট করে জানাবেন। আমি আয়েশাপুরের গল্প নিয়ে হাজির হব সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।